সুখের সময় বুঝি একটু তাড়াতাড়ি শেষ হয়। হামিম, শ্রুতি, পার্থিব চলে গেছে 40 মিনিট হলো। খুব বেশি সময় নয়, তবে বিভার মনে হচ্ছে অনেক সময়। বিভা সোফায় বসে পুরো ঘরের দিকে তাকালো। কেমন যেন ফাঁকা ফাঁকা। মাঝারি আয়তনের ফ্ল্যাটটাকে বিভার কোনো রাজপ্রাসাদের মতো মনে হচ্ছে, যেখানে সে একা, শুধু সে আর কেউ নেই। অথচ কিছুক্ষণ আগেও ছিল। খারাপ লাগছে ভীষণ। ছোট ছোট ভাই বোন দুটো কত বড় হয়ে গেছে। মনে পড়ল ছোটবেলার কথা। 3 জন একসাথে ঘুমানো, শ্রুতির অল্পতেই রেগে যাওয়া, কান্না করা, হামিমের যত্ন নেওয়া, নিজে মাঝে থেকে বাকি 2 জনকে দুহাতে আগলে রাখা, সব এক নিমেষে বিভার সামনে ভেসে উঠল। সময় এত তাড়াতাড়ি কেন চলে যায়? বিভার হঠাৎ মনে পড়ল শ্রুতি যাওয়ার আগের ঘটনা। শ্রুতি যাওয়ার আগে বিভাকে অন্য ঘরে ডেকে নিল। স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, মাহাথির ভাই কি তোমার সাথে খুব খারাপ আচরণ করে? বিভা চমকে গেল। তাদের ব্যাপারে সে তো কিছু বলেনি, তবে শ্রুতি এমন কথা কেমন বলছে? তবে কি মাহাতির বলেছে? বলতেই পারে। বিভা কি বলবে ভেবে পেল না। সে মিথ্যা বলতে পারে না। আর শ্রুতি যেহেতু বুঝে গেছে ইনিয়ে বিনিয়ে কিছু বলেও বিশেষ সুবিধা বিভা করতে পারবে বলে মনে হলো না। উত্তর দিল, না। তার মানে উনি খারাপ ব্যবহার করে? খারাপ ব্যবহার করে না শ্রুতি, শুধু আমাকে মেনে নিতে পারছে না। তবে নিবে না এমনও না, সে চেষ্টা করছে। সত্য মিথ্যা মিলিয়ে উত্তর দিল বিভা। ওনাকে ডিভোর্স দিয়ে দে আপা। শ্রুতির খুব মেশানো কণ্ঠস্বর। এমন কথা শুনে চমকে উঠল বিভা। এমন কিছু সে আশা করেনি। ডিভোর্স কিভাবে সম্ভব? তোকে এত করে থাকতে বলছি, কিন্তু থাকবি তো না। বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। গেলে এখনই চলে যা, নয়তো রাত হয়ে যাবে। কথা ঘোরাচ্ছিস আপা? তুই ওনাকে ডিভোর্স দিয়ে দে। আমি জানি উনি তোকে কষ্ট দেয়। কি দরকার এইভাবে থাকার? ওনার মতো খারাপ মানুষের সাথে থাকার কোনো দরকার নেই। এই পর্যায়ে বিভার মুখ থেকে সব প্রতিক্রিয়া চলে গেল। শব্দবিহীন ঠোঁট প্রসারিত করলো, উনি খারাপ নয় শ্রুতি, একদম খারাপ নয়। আমি বলছি, আমাকে বিশ্বাস কর, উনি খারাপ নয়। খারাপ হলে ওনাকে মনে জায়গা দিতাম না। আমি যেভাবে আমিন শিকদারকে মন থেকে উঠিয়ে দিয়েছি সেভাবে উপড়ে দিতাম, যার ছাপটাও অবশিষ্ট থাকতো না। এত চিন্তা করিস না, ঠিকভাবে নিজের সংসার কর। বিভা শ্রুতিকে দীর্ঘশ্বাস ফেলে আশ্বস্ত করলো। শ্রুতি কিছু বলল না, কেবল তাকিয়ে রইল। তাদের কথোপকথন তারা বাদেও যে আরেকজন শুনছে তা দুজনের কেউ জানেনি। শ্রুতির কথা ভাবা শেষে বিভা মনে করল ওদের যাওয়ার সময়ের আশ্চর্যজনক ঘটনা। শ্রুতিরা যখন যাওয়ার কথা বলল তখন তাদের থাকতে বলতেও রাজি হলো না। এরপর মাহাতির সবাইকে চমকে দিয়ে হামিমকে রেখে দিতে চাইল। সেখানে বাদ সাধল পার্থিব। মুখে হাসি রেখে বিনীতভাবে শুধু বলল, ভাইয়া আজ নিয়ে যাই, অন্যদিন ওর জামা কাপড় জিনিসপত্র সহ নিজেই নিয়ে আসবো। আর কয়েকটা দিন ছোট বোনের বাড়িতে থাকুক প্লিজ। পার্থিব ছেলেটা অতিরিক্ত ঠান্ডা ভদ্র। এত সুন্দর করে অনুরোধ করায় মাহাতির কিছু বলতে পারেনি। মাথা নেড়ে সায় দিয়েছে। পার্থিব কাজ করছে, তবে কাজে মন বসছে না ভালোভাবে। সে খেয়াল করেছে সেই বাড়ি থেকে আসার পর থেকেই শ্রুতিকে এড়িয়ে চলছে। তেমন উগ্র কিছু করেনি, তবে শ্রুতির এড়িয়ে চলা পার্থিব বুঝে নিয়েছে। আবার কি হলো এই মেয়ের? ভূত নামতে না নামতে আবার নতুন কোন ভূত মাথায় উঠল কে জানে। পার্থিব কম্পিউটারের মাধ্যমে ফেসবুকে ঢুকে টাইপ করতে লাগলো, আমার বাবুর নাম হবে ভূতু। ভূত এবং মানুষের বাচ্চা ভূতু, ভূতের বাচ্চা ভূতু। এখানে সে নিজেকে মানুষের কাতারে রাখলো। নিজের স্ট্যাটাস পড়ে নিজেই হেসে দিল পার্থিব। স্বচ্ছ সুন্দর হাসি। শ্রুতি শুয়ে আছে চোখ বন্ধ করে, ঘুমানোর চেষ্টা করছে। ঘুম আসছে না। ভীষণ রাগ, অস্বস্তি হচ্ছে। উঠে বসলো। নিজের এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের মাংস খুবলে ধরলো। সে রেগে গেলে নিজেকে শাস্তি দেয়, এতে সে শান্তি খুঁজে পায়। পার্থিব ঘরে নেই, কোথায় গেছে কে জানে। পার্থিবকে ধরে অনেক নৃশংসভাবে খুন করতে ইচ্ছে করছে। তার জন্য সে হেরে যাবে? কে বলেছিল বন্ধুত্ব করতে? লাগবে না তার কোনো বন্ধুত্ব, তবে হারবে না, কিছুতেই না। আমিন শিকদারের কথা মনে পড়ে গেল। শ্রুতি তখন তার পাশে বসা ছিল। আমিন শিকদার মাথায় হাত বুলিয়ে বলল, সুন্দর মতো সংসার করছো দেখে ভালো লাগছে। ব্যাস, আমিন সাহেবের কথাটাই শ্রুতির মনে হলো ওর গায়ে কেউ জ্বলন্ত কয়লা ছুঁড়ে মেরেছে। তার মনে হলো আমিন শিকদার হয়তো তাকে খোঁচা দিল, উপহাস করলো। সে বলেছিল 6 মাসের মধ্যে শ্বশুরবাড়ি থেকে ফেরত চলে যাবে। 3.5 মাস শেষ, অথচ তার ফেরার কোনো খবর নেই। কষ্টে শ্রুতির চোখে পানি চলে এলো। সে হারবে না, না মানে না। উনি খারাপ নয় শ্রুতি, একদম খারাপ নয়। আমি বলছি, আমাকে বিশ্বাস কর, উনি খারাপ নয়। খারাপ হলে ওনাকে মনে জায়গা দিতাম না। যেভাবে আমিন শিকদারকে মন থেকে উঠিয়ে দিয়েছি সেভাবে উপরে দিতাম, যার ছাপটাও অবশিষ্ট থাকতো না। কথাগুলো পোকার মতো কানে বেঁচে চলেছে। কেন বাচ্ছে মাহাতির জানে না। মন থেকে উঠিয়ে ফেলবে এত সাহস?
কথাটা বেশ ভালোভাবেই মাহাতিরের অহমে আঘাত আনলো। রাগও হতে শুরু করলো। তার রাগের কারণটা বেশ বৈষম্যমূলক। তার মতে সে বিভাকে ভালোবাসুক বা নাই বাসুক, পছন্দ করুক বা নাই করুক, বিভার তার প্রতি ভালো লাগা, ভালোবাসা আর যা কিছু হয় সব থাকতে হবে। সে বিভাকে ভালোবাসে না, অথচ বিভা তাকে ভালোবাসে। ব্যাপারটা বেশ আনন্দের। মাহাতির এমন কেন তা মাহাতির জানে না। বিভার সাথে খারাপ আচরণই বা কেন করে তাও জানে না। শুধু জানে সে কোনো সম্পর্কে থাকতে চায় না, কোনো অদৃশ্য বাঁধনে বাধা পড়তে চায় না। সে থাকবে নিজের মতো, তার সাথে যেন অন্য কোনো জীবন না জড়ায়, তার কিছু হয়ে গেলে যেন অন্য কেউ কষ্ট না পায়, কোনো সম্পর্ক থাকবে না। এই ভাবনা থেকেই বিভাকে দেখলে তার রাগ হয়, কিন্তু বললেই সব হয় না। সে চাক বা না চাক বিয়ে হয়ে গেছে, আজীবন তাদের একসাথেই থাকতে হবে। হঠাৎ করে শ্রুতির কথা মনে পড়ল মাহাতিরের। বিভা যেমন শান্ত, শ্রুতি মেয়েটা ঠিক তার বিপরীত। যাওয়ার সময় তখন বিভা কোথাও গিয়েছিল, পার্থিব ফোনে কথা বলছিল। আচমকা শ্রুতি বলে বসে, আপনি আমাকে যা ভুলতে বলেছেন তার কিছুই আমি ভুলিনি, ভুলবও না ভাইয়া। আপনি আমার আপাকে পছন্দ করেন না, এটাই আমার মাথায় খুব ভালো করে গেঁথে গেছে। না ভুললে আমার কিচ্ছু করার নেই। সেদিন খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি। এর বেশি কিছু আমার বলার বা করার নেই। দায়সারা নির্লিপ্ত কণ্ঠ মাহাতিরের। শ্রুতির ভীষণ খারাপ লাগলো। নিজের অবচেতন মনে আশা করেছিল মাহাতির তাকে বলবে, আমি বিভাকে ভীষণ পছন্দ করি, ভালোবাসি। আমি ওকে সুখে রাখবো, তুমি চিন্তা করো না। বলল না কেন? শ্রুতির মনে হলো তার সামনে আরেক আমিন শিকদার। নিজের বাবার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সে। সত্যিই সে আমিন শিকদারের মতো খারাপ নাকি না? তার আপা তো বলেছে সে আমিন শিকদারের মতো নোংরা নয়। তার আপা হয়তো সত্যি বলেছে। নিজের আপাকে বিশ্বাস করে ভীষণ বিশ্বাসের সাথে শ্রুতি বলতে শুরু করলো, আপনাকে একটা কথা বলি, আপনি খুব শীঘ্রই আমার আপাকে ভালোবাসবেন, মিলিয়ে নিন। আমাকে দেখে তোমার মনে হয় তোমার কথা সত্যি হবে? আপনাকে দেখে কি মনে হয় তা আপাতত বলতে চাচ্ছি না। আর আপনি ভালোবাসবেন এটাই আমার বিশ্বাস, আপনার ওপর নয়, আমার আপার ওপর। আসলে সে মানুষটাই এমন, মায়ায় ভরা, সবাই তাকে ভালোবাসতে বাধ্য। সেখানে আপনিও বাধ্য এবং আপনি তাকে ভালোবাসবেনই, দেখে নিন। ভাবনা থেকে বের হলো মাহাতির। তার ভীষণ বিরক্ত লাগতে শুরু করলো। এখন শব্দ পেয়ে পেছনে তাকালো। বিভা ধীর পায়ে এসে তার পাশে দাঁড়ালো। আপনি কি শ্রুতিকে কিছু বলেছেন? কিছু সেকেন্ড পার হওয়ার পরেও কোনো উত্তর এলো না। বিভা নিজের মতো বলল, আপনি ওকে কিছু বলবেন না, ও আমার বোন, ওর তো নিশ্চয়ই কোনো দোষ নেই। তার চেয়েও বড় কথা, আমার বোন আমাকে অনেক ভালোবাসে। ওকে কেউ কিছু বলে যতটা না কষ্ট পায়, আমাকে বলে তার চেয়ে বেশি কষ্ট পায়। তাই আশা করব আমার রাগ আমার বোনের ওপর দেখাবেন না। মজার কথা কি জানেন, আপনি আর ও দুজনের মাথা দিয়েই সমস্যা আছে। শালিদুলা ভাই শর্ট টেম্পার্ড, অল্পতেই রেগে আগুন। বলতে বলতে শব্দবিহীন হাসল বিভা। মাহাতির বিভার কাছে গেল। বিভা হালকা চমকালো। দুজনের দূরত্ব খুব সামান্য। মাহাতির বিভার চুল কানে গুজে দিল সময় নিয়ে। বিভার বরাবর নিচু হয়ে শান্ত কণ্ঠে নিজের জেদ প্রকাশ করলো, আমি সেটাই করব যেটা আমি চাই। আমার চাওয়াতে তোমার মন মর্জিতে চলবে না বিভারানী। কাজের চাপ ইদানিং বেড়েছে। নিজের আরামপ্রিয় জায়গায় অর্ধস্য অবস্থায় কাজ করছে পার্থিব। কাজ করতে করতেই দেখতে পেল শ্রুতি ঘরে ঢুকলো। পার্থিব আর চোখে তাকালো, গম্ভীর চোখে পর্যবেক্ষণ করলো শ্রুতিকে। ঢিলে ঢালা এক কামিজ, গলায় ওড়না ঝুলানো, এক মুঠা ধরে চুলগুলো বাঁধতে চেষ্টা করছে। পার্থিব কিছু বলল না। গত দুদিন ধরে কথা বলার চেষ্টা করেছে, বলেনি শ্রুতি। দুদিন না, একদিন, কারণ গতদিন থেকে সে কাজে ভীষণ ব্যস্ত সময় পার করেছে। পার্থিব লক্ষ্য করলো শ্রুতি বিছানায় পা ঝুলিয়ে বসলো। কিছুক্ষণ পার হলো। শ্রুতি বারবার তাকাচ্ছে পার্থিবের দিকে এবং তার কোলে রাখা ফাইলের দিকে। আপনি কি ভীষণ ব্যস্ত? গম্ভীর কণ্ঠ, না ব্যস্ত না, আপনার জন্য আমি সূর্যোদয় থেকে চাঁদের অস্ত যাওয়া পর্যন্ত প্রতিটা সময়ই ফ্রি। মনে মনে বলেও মুখে বলল না। আজ একটু পার্থিবের অভিমান করতে ইচ্ছে করছে। সবসময় বউরা অভিমান করে, সে না হয় রেকর্ড ভাঙুক। মুখে বলল, কিছুটা ব্যস্ত। আপনার কাজ রাখুন আর আমার সাথে কথা বলুন। অধিকার, জেদ, আদেশ মিশ্রিত স্বর। পার্থিব কোল থেকে ফাইল নামালো না, কাজ করতেই থাকলো। শ্রুতির মনক্ষুণ্ণ হলো কিছুটা। সবাই এমন কেন? সে যখন অধিকার দেখায়নি তখন পার্থিবের কত অভিযোগ, আর আজ সে নিজে থেকে কথা বলছে। এখন পার্থিব তার কথা শুনছে না, তাকে গুরুত্ব দিচ্ছে না। ভীষণভাবে মনক্ষুণ্ণ হলো। শ্রুতি উঠে যাওয়ার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত নিয়েও উঠে গেল না, বসেই রইল। ফের বলল, আমি একটা কাজ করে ফেলেছি। কণ্ঠে অসত্য। পার্থিব এবার চোখ তুলে তাকালো।
ফাইল রেখে শ্রুতির দিকে গেল হাতে ভর দিয়ে। খাটের সাথেই তোষক মেশানো, তবে তোষক কিছুটা উঁচু। বলতে গেলে পার্থিব গিয়ে শ্রুতির পায়ের সামনে বসলো। দুহাত দিয়ে শ্রুতির পা নিজের কোলে উঠিয়ে নিল। শ্রুতি বিমূঢ় হয়ে চেয়ে রইল। পার্থিব শ্রুতির হাত ধরে শব্দ করে নিঃশ্বাস ছাড়ল। আবার নতুন কি কি রাজকার্য করে আসছেন শুনি? চোখ হাতের থেকে নিল শ্রুতির চেহারায়। মাহাতির ভাইয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। নির্লিপ্ত কণ্ঠ। কথাটা শুনে পার্থিব ভুরু কুচকে ফেলল। শ্রুতি বুঝলো পার্থিব বুঝেনি, তাই বলতে শুরু করলো। মাহাতির ভাইয়াকে বলেছি উনি আমার আপার প্রেমে পড়বেই। ভালো করেছেন। এখানে সমস্যা কোথায়? প্রেমে যদি না পড়ে তাহলে তো আমি হেরে যাব পার্থিব। হারানোর ভয় পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। তার চেয়েও বড় বিষয়, হারি বা জিতি সেটা পরের বিষয়। উনি আমার আপাকে ভালোবাসবে না কেন? বাসতেই হবে। আমার আপা কি খারাপ? একদম না, উনি খুব ভালো মানুষ। তাহলে ভালোবাসবে না কেন বলুন? পৃথিবীটা এরকম কেন পার্থিব? আমার মা তো খুব সুন্দর ছিল, তাও বাবা অন্য মেয়ের সাথে পরকীয়া করেছে। আমি কালো, অথচ আপনি বলেন আমাকে ভালোবাসেন, অথচ আপাকে আবার ভাইয়া ভালোবাসে না কেন? বিধ্বস্ত কণ্ঠ শ্রুতির। পার্থিব বোঝানোর মতো শব্দ খুঁজে পেল না, অথচ সে বুঝতে পারছে শ্রুতির অবস্থা বেহাল, জীবন নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় আছে। পার্থিব শ্রুতির পা নামিয়ে শ্রুতির পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ পর মাথায় আদরে হাত বুলালো, যেন শ্রুতি কোনো ছোট বাচ্চা। এত অধৈর্য হলে চলবে? জীবনকে একটু সময় দিয়ে দেখুন, দেখবেন জীবন কত সুন্দর। আপাকে নিয়েও এত চিন্তা করবেন না, তার উপর এতটুকু বিশ্বাস নেই, দেখবেন সে ঠিকই সব অর্জন করে নেবে। আর না হলে আমরা তো আছি, জোর করে মাহাথির ভাইকে ধরে বেঁধে আপার প্রেমে ডুবিয়ে দিব, একদম হাত পা বেঁধে। তাছাড়া ওনাকে দেখে কি আপনার খারাপ মানুষ মনে হয়েছে? না হয়নি, কিন্তু রাগী। আর আপাও বলেছে উনি ভালো, খারাপ না। তাহলে চিন্তা ঝেড়ে ফেলুন, যা হবে সব ভালো এবং সুন্দর হবে। মানুষের খারাপ দিনের পর খারাপ দিন নয়, ভালো দিন আসে। আপনারা জীবনে অনেক খারাপ দিন পার করেছেন, এখন শুধু সুন্দর দিনের অপেক্ষা। শ্রুতি কিছু বলছে না। পার্থিব শান্ত কণ্ঠে বলল, ঘুমিয়ে পড়ুন, রাত জাগলে শরীর অসুস্থ হবে। শ্রুতি শুয়ে পড়ল, মাথা বরাবর ফ্যানের দিকে চেয়ে আছে। সে ভেবেছিল পার্থিব তার সাথে কথা বলবে না, কারণ হিসেবে গত দুদিন শ্রুতি তার সাথে কথা বলেনি। কিন্তু আজ কেন জানি নিজেকে আটকাতে পারেনি শ্রুতি। মনে হচ্ছে তার এলোমেলো মনের চিন্তা কেবল এনার কাছে এলেই একটা ঠিকানা পাবে। সেই ভাবনা থেকেই নিজেকে কথাগুলো বলল। এই মানুষটাকে তাকে যেভাবে বুঝায় আর কেউ বোঝায় না। কেউ বোঝায় না কথাটা মিথ্যা, তার আপা বোঝায়। তবুও দুজনের ভালোবাসা দুরকম। এই দুজন বাদে কেউ কখনো এইভাবে ভালোবাসেনি, বুঝায়নি। পার্থিব কি তাকে সত্যিই ভালোবাসে? শ্রুতি ভাবল এইভাবে চলবে না। সে সময় বুঝে কোনো একটা ঝামেলা করে চলে যাবে এই বাড়ি ছেড়ে, সবাইকে ছেড়ে। সে তো সংসার করতে চায় না, তাহলে তার জন্য এই বাড়ির মানুষগুলো কেন ভুগবে? একটা বাসার সামনে বাইক থামালো মাহাতির, পেছনে ঘাড় ফেরালো। যার অর্থ নামো। বিভা নেমে পড়ল। কাল রাতে মাহাতির তাকে বলেছিল তার কোনো বন্ধু তাকে দাওয়াত দিয়েছে, সেজন্য তৈরি থাকে। বিভা তৈরি ছিল। এরপর মাহাতিরের সাথে চলে এলো নাম না জানা স্বামীর বন্ধুর বাড়িতে। মাহাতির বাইক থেকে নেমে ফল মিষ্টির প্যাকেট নিয়ে সামনে বাড়ল। বিভা গেল তার পিছু পিছু। দরজা খুলল হালকা রঙের শাড়ি পরিহিতা এক বৃদ্ধা, চোখে চশমা। একবার মাহাতির, একবার বিভার দিকে তাকালো। মাহাতির বিভা দুজনেই সালাম দিল। সে মাথা নেড়ে বলল, ভিতরে আসো। মাহাতির বিভা ঢুকলো। বিভা কি করবে ভেবে পাচ্ছে না, হাসফাস লাগছে ভীষণ। এইভাবে অজানা বাড়ি, তবুও মেনে নেওয়ার চেষ্টা করছে। বিয়ের পর স্বামী নামক মানুষের সুবাদেই তো নতুন নতুন আত্মীয় হয়, তারও হয়েছে। এরই মধ্যে বেরিয়ে এলো কামিজ পরিহিতা এক নারী। মাহাতির বিভাকে দেখে হাসার চেষ্টা করলো। সে নিজেও বিব্রত হয়ে গেছে। বিভা সালাম দিলে সালামের উত্তর নিল। দুজনকে বসতে দিল। মাহাতিরের পাশেই বিভা বসে পড়ল। মাহাতির বলল, হ্যাঁ, কেমন আছেন আপনারা? কথাটা দুজনকে উদ্দেশ্য করা হয়েছে, তাই বৃদ্ধ মহিলা উত্তর দিল, আসি বাবা, আল্লাহর দোয়ায়। ততক্ষণে সদর দরজা দিয়ে আনাস ঘরে ঢুকলো। ঢুকে প্রাণ খোলা হাসি দিল। কখন পৌঁছালি? বাসায় শশা ছিল না, তাই আনতে নিচে গিয়েছিলাম। মাত্রই। মাহাতিরের এক শব্দের গম্ভীর উত্তর। আনাস ব্যাগ টেবিলে রেখে বিভার সামনে গিয়ে হাসি মুখে সালাম দিল। বিবাহ সালামের উত্তর নিল। আনাসের স্ত্রী রিধি তাদের জন্য ঠান্ডা ঠান্ডা আমের শরবত দিল। আনাস হাসি মুখে বলল, ভাবি, আমি আপনার একমাত্র দেওর, ভাসুর যাই বলেন। ও সরি, আপনার তো দেওর আছেই।
আমি হলাম আপনার একমাত্র স্বামীর একমাত্র বন্ধু। আপনি আসছেন, খুব খুশি হলাম। বিভা আনাসের কথায় মিষ্টি হাসলো। রিধি এসে বলল, আপনারা ওই ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেন, যা গরম। আমি খাবার বাড়ছি, খেয়ে দিয়ে গল্প করব। বিভা মাহাতির দেখানোর রুমে এলো। মাহাতির গিয়ে হাত মুখ ধুয়ে এলো। এসে বিভার দিকে তাকালো, বুঝলো বিভার অস্বস্তি। গম্ভীর মুখে কেবল বলল, হিজাব খুলে হাত মুখ ধুয়ে নাও, ভালো লাগবে। বিভা মাহাতিরের দিকে এক পলক তাকালো। এই মানুষটা তার সাথে একটু ভালো ব্যবহার করলেই বিভা খুশি হয়ে যায়, অথচ ভালো ব্যবহার করতে এনার যত কিপটামি। বিভা হালকা মাথা নেড়ে সায় জানালো মাহাতিরের কথায়। এরপর চলে গেল নিজেও ফ্রেশ হতে। সবাই বসে আছে খাবার টেবিলে, কেবলমাত্র রিধি ছাড়া। বিভা খেয়াল করেছে ওনার পেট সামান্য উঁচু, ধীরে ধীরে হাঁটাচলা করে, হয়তো প্রেগনেন্ট। এই অবস্থায় নিজে এত কাজ করছে ভেবে বিভার খারাপ লাগলো। সিদ্ধান্ত নিল সে গিয়ে সাহায্য করবে। টেবিল থেকে নিঃশব্দে উঠে গেল রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দাঁড়াতেই রিধি বলে উঠল, এখানে কেন, কিছু লাগবে? আমাকে ডাকলেই পারতে। বিভা এবার ভালো মতো লক্ষ্য করলো, আসলেই তার সামনে দাঁড়ানো নারীটি প্রেগনেন্ট। বিভা বলল, আপনাকে সাহায্য করি? আরে না, সাহায্য লাগবে কেন? দেখো সব কাজ শেষ। তুমি গিয়ে বসো, আমি আসতেছি। আর আমাকে তুমি করে ডেকো, আমরা তো সেম সেম। তুমি যাও, টেবিলে যাও, গরমে থেকো না। বিভা গেল না, দাঁড়িয়েই রইল। দুজনের মধ্যে চলল টুকটাক কথাবার্তা। খুব অল্প সময়ে দুজনে বেশ খাতির হয়ে গেল। খাওয়া দাওয়ার পর্ব চলছে। রিধির শাশুড়ি আগেই খেয়ে উঠে পড়েছে। মাহাতির বিভার দিকে তাকালো, ভাবলো এই মেয়েটা যেহেতু তার সাথে এসেছে, সেই হিসেবে মেয়েটার সমস্যার দিকে লক্ষ্য রাখা তার দায়িত্ব, যতই অপছন্দ করুক না কেন। কিছু লাগলে বা সমস্যা হলে বলবা। বিভা এক পলক তাকিয়ে খাওয়াই মনোযোগ দিল। রিধি খাওয়ার মাঝে বলে উঠল, আপনাদের দুজনকে কিন্তু বেশ মানিয়েছে ভাইয়া। দুজনের চেহারাটাই মায়া মায়া, খুব সুন্দর লাগছে আপনাদের পাশাপাশি। কথাটা বিভা কি বলবে বুঝতে পারল না। আবার অস্বস্তিকর মুহূর্ত। প্রশংসা সত্যি তার অনেক লজ্জা লাগে, তবে মনে মনে অনেক বেশি খুশি হলো সে। মাহাতিরের মাঝে মাঝে তেমন ভাবাবেগ দেখা গেল না, শুধু ভদ্রতা সূচক হাসলো। আনাস হেসে বলল, আমার বন্ধুও যেমন সুন্দর, বন্ধুর বউও সুন্দর, সুন্দরও সুন্দরে চেনে। স্বামীর কথায় রীতি দাঁত বের করে হেসে ফেলল। তার স্বামী আসলেই শয়তান। খাওয়া দাওয়ার পরে চারজন মিলে গল্প করতে লাগলো। গল্প বলতে সব কথা আনাস রিধিই বলল। বিভা মাহাতির কেবল নীরব শ্রোতা, তবে বিভা অংশ নিয়েছে। নীরব ছিল শুধু মাহাতির। দেখতে দেখতেও সন্ধ্যা হয়ে এলো। আকাশ মেঘলা, হয়তো ঝড় হবে। মাহাতির আকাশের অবস্থা বুঝে বলল, এবার যাওয়া দরকার, এখন না গেলে পরে যেতে পারবে না। আনাস রিধি থাকতে বলল, মাহাতির শুনল না। কারো বাড়িতে থাকতে পারে না মাহাতির। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল দুজনে। যাওয়ার আগে আনাস তাদের দুজনের হাতে দুটো প্যাকেট দিল গিফট হিসেবে। তারা যেতেই রিধি বলল, মাহাব ভাইয়ের বউটার ওপর তো ক্রাশ খেয়ে গেলাম। কি মিষ্টি মুখ, মায়া মায়া চেহারা, গায়ের রংটাই যা একটু চাপা, তবুও চেহারা সুরত কিন্তু ভালোই। এত মিশুক। আপনি জানেন, আমি রান্নাঘরে কাজ করছিলাম, নিজে থেকে গিয়ে সাহায্য করেছে আমাকে। শশা কেটে দিল, হাতে হাতে কাজ করলো। এত ভালো একটা মেয়েকে খুঁজে পেল কেমন করে? আমি অনেক খুশি হয়েছি। আমি কিন্তু আবার দাওয়াত দিব। আনাস হাসল। তার বউ অল্পতেই খুশি হয়ে যায়, তাই বিভার ব্যবহারেও খুশি হয়ে গেছে। যদিও বিভার ব্যবহার তারও ভালো লেগেছে। দেখেই বোঝা যায় কত ভালো মেয়ে, অথচ তাকেই কিনা তার বন্ধু মেনে নেয়নি। আনাসের মনে হলো, মাহাতিরের ভাষায় বিভার মতো জঘন্য মেয়েকে মাহাতির একদিন ভীষণ ভালোবাসবে। আচ্ছা, সেদিন ওই শান্ত মেয়েটা মাহাতিরের ভালোবাসা গ্রহণ করবে নাকি ফিরিয়ে দিবে? বিভা মাহাতির সবেমাত্র বাসায় পৌঁছালো। ইতিমধ্যে ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টির ছাটে দুজনেই হালকা পাতলা ভিজে গেছে। মাহাতির বের হতেই বিভা গিয়ে ভেজা জামা কাপড় ছেড়ে নিল। রান্না করতে হবে রাতের, বাসায় তো কিছুই নেই। তাড়াতাড়ি রান্নাঘরে গেল। বেশ কিছুক্ষণ পর গামছা শুকাতে ঘরে ঢুকলো বিভা। বারান্দায় মেলে দিয়ে ঘরে এলো। মুখে ক্রিম মাখলো হালকা। এরই মধ্যে মাহাতিরের কাশির শব্দ শুনতে পেল। ভুরু কুচকে পেছন ফিরল। বিছানায় আধশোয়া হয়ে ফোন টিপতে টিপতে খুক খুক করে কাশছে মাহাতির। হালকা অবাক হলো বিভা। বৃষ্টিতে ভিজতে না ভিজতে ঠান্ডা লেগে গেল। অবশ্য কম সময় ভিজে নেই। আনাস ভাইয়ের বাসা তাদের বাসা থেকে ভালোই দূরত্বে, 40 মিনিট লাগে আসতে যেতে। বাসায় থেকে নামার পরপরই বৃষ্টি শুরু হলো। তাহলে তো ভালোই ভেজা হয়েছে। তাছাড়া এর আগেও একদিন অফিস থেকে ভিজে ভিজে বাড়ি এলো। অসময়ের বৃষ্টি মানেই খারাপ। বিভা ঘর থেকে নিশ্চুপে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে বসে আছে সবাই। খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাতে যাওয়ার পালা। সবাই বসে আছে একসাথে। দিনের এই সময় তো সবাই একটু একসাথে সময় কাটাতে পারে।
আসাদ সাহেব একটা প্যাকেট নিয়ে এক গদির সোফায় বসলো। প্রভা প্রত্যাশা দুজনেই তার কিছু দূরে বসা। প্যাকেট থেকে বের করলো শ্যাম্পু তেল। তেলগুলো নিজের দুই মেয়ের দিকে ঠেলে দিয়ে বলল, এই উঠতি বয়সে তেল লাগাতে হবে চুলে, নয়তো চুল ভালো হবে না। তেল হলো চুলের খাবার। আজ রুমে গিয়ে দেখলাম তেল নাই, তাই নিয়ে আসছি দুইজনের জন্য। তেল নাই যে বলবে না। প্রভা মুখ কুচকে ফেললো তেল দেখে। তেল নিয়ে তার যত বিরক্তি। প্রত্যাশা ঠোঁটে ভাসা ভাসা হাসি ঝুলিয়ে তেল নিজের দুহাতে তুলে নিল। তার বাবা কত ভালো, কত খেয়াল রাখে। ভাবতেই তার ভীষণ খুশি লাগে। নিজেকে প্রিন্সেস মনে হয়। শুধু বাবা না, পার্থিব ভাইয়া, হিমেল ভাইয়া, চাচু সবাই তাদের দু বোনকে অনেক ভালোবাসে। এ কারণে প্রায় প্রত্যাশা আল্লাহকে থ্যাংক ইউ দেয় তাদের মেয়ে করে পাঠানোর জন্য। মেয়ে না হলে এত ভালোবাসা পেত কোথায়? ঘটনাটা চুপচাপ বসে দেখল শ্রুতি। মনে পড়ল বিভার কথা। তার আপা বলেছিল, এই পৃথিবীতে যদি সবচেয়ে নিকৃষ্ট বাবা থেকে থাকে, তাহলে সবচেয়ে ভালো পবিত্র বাবাও আছে। তার বাবা, তার আপা তাকে ভাইকে কাউকে ভালোবাসে না। ওনার নাকি কালো মানুষ দেখলে বমি আসে। মা মারা যাওয়ার পর যখন তার বাবা নতুন বিয়ে করে ঘরে তুলল, তখন শ্রুতি কিছুতেই ব্যাপারটা মানত না। প্রায় আমিন শিকদারকে এটা সেটা বলতো, কোলে উঠতে চাইতো, আগের মতো ভালোবাসতে বলতো। এক পর্যায়ে আমিন সাহেব তাদের সাথে অতিরিক্ত খারাপ ব্যবহার করতে শুরু করলো। তখন অত কিছু না বুঝতেও বড় হতে হতে আমিন সাহেবের কথার গভীরতা শ্রুতি মাপতে শিখেছে। আচ্ছা, তার বাবা ভালো হলো না কেন? তার বাবাও তো তাদের দুই বোনের জন্য তেল নিয়ে আসতে পারত, একজন ভালো বাবা হতে পারত। হঠাৎ দাদিকে দেখতে ভীষণ ইচ্ছা করলো শ্রুতির। এই মানুষটাকেও সে অসম্ভব ভালোবাসে। এই মানুষটা না থাকলে তাদের তিন ভাই বোনকে বাড়ি থেকে বের করে দিতেও হয়তো দুবার ভাবতো না কেউ। অথচ এখন শুধু ফোনে কথা হয়। তবুও 5 দিন হলো শ্রুতি ফোন টোন দিচ্ছে না। শ্রুতি ভাবলো ফোন দিবে, কিন্তু মুখ দেখবে কিভাবে? দাদির তো বাটন ফোন। থাক, আপাতত কথা বলে নিক। ছোট্ট মুখ করে ধীরে উঠে গেল শ্রুতি। বিভা ঘরে ঢুকলো। দেখলো মাহাতির অন্যদিক ঘুরে শুয়ে আছে। শরীর হালকা নড়ায় বুঝলে এখনো কাশি হচ্ছে। অবশ্য খাওয়ার সময়ও কাশছিল। বিভা বিছানায় উঠে বলল, এদিকে ফিরো। মাহাতির একবার পেছন ফিরে বিভার দিকে আর বিভার হাতে থাকা জিনিসের দিকে তাকালো। এরপর আবার আগের মতো হয়ে গেল। বিভা মাহাতিরের বাহুতে হাত রাখলো। এদিকে ফিরুন, ঠান্ডা লেগেছে। সে কখন থেকে কাশছেন? এটা লাগালে আর কাশি হবে না। মাহাতির ভীষণ বিরক্তি নিয়ে ফিরল। কি সমস্যা? ঘুমোতে দাও, বিরক্ত করো না। বিভা নিজের হাতে থাকা চামচের দিকে তাকালো। স্টিলের চামচে সর্ষের তেলের সাথে গরম করে রসুন এনেছে। আগে তার মা এরকম করত। এরপর বুকে, পায়ে, নাকে লাগিয়ে দিত, ঠান্ডা কমে যেত। অথচ মানুষটা কি না লাগাতেই চাইছে না। মাহাতির ফিরুন, এটা লাগিয়ে দিই, এরপর ঘুমান। মাহাতির ফিরল না। বিভা আবার ডাকতেই মাহাতির আকাশ সমান বিরক্তি নিয়ে বলল, তুমি কি চাচ্ছ আমি এখন এখান থেকে উঠে যাই? না চাইলে এখান থেকে যাও। বিভা বুড়ো কুচকে তাকিয়ে রইল। ঠান্ডায় কাশছে, আবার ভাবও দেখাচ্ছে। সে কি নিজের জন্য বলেছে নাকি? কিছু সময় পার হলো। বিভা 2 হাতে মাহাতিরের বাহু ধরে নিজের দিকে ফিরালো। নিজের হাতেই অস্বস্তি লজ্জা ঠেলে দিয়ে গেঞ্জি গুছিয়ে উপরে জমা করলো। মাহাতির ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে চেয়ে রইল কেবল। বিভা চামচ থেকে তেল নিয়ে বুকে ডলতে লাগলো, সাথে তার শান্ত স্বর, এত জেদ ভালো নয় মাহাতির। পাগলেও নিজের ভালো বোঝে, অথচ আপনি বোঝেন না। আমি কি ধরে নেব আপনি পাগলের থেকেও অবুঝ? বলেই মাহাতিরের চেহারার দিকে তাকালো। মাহাতির আগের মতোই গম্ভীরভাবে তাকিয়ে আছে। বিভা হাতে তেল মালিশ করে পায়ের কাছে গেল। পায়ের তালুতে ধীরে ধীরে গরম তেল মালিশ করে দিল। মাহাতির যখন বুঝলো যে বিভার কাজ শেষ, তখন মাহাতির এক লাফে উঠে বসলো। বিদ্রুপের কণ্ঠে বলল, তুমি একজন আদর্শ বউ বিভা, কিন্তু দুর্ভাগ্যবশত তুমি আমার বউ। মাহাতির ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। বিভার ঘুম আসছে না। মাহাতির আজ অনেক আগেই ঘুমিয়েছে। অন্যদিন 12টা 1টায় ঘুমায়, আজ 10টার দিকেই ঘুমিয়ে পড়েছে। বিভা সারা বাড়ি একা একা হাঁটল। নিজের মায়ের ডায়েরি পড়ল। বারান্দায় থাকা মাহাতিরের শার্ট এনে সুন্দর করে ভাঁজ করলো। আবারও বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি নামবে, ঝড়ও কি আসবে? বিভা গিয়ে বারান্দায় দাঁড়ালো। ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। বিভা দাঁড়িয়ে রইল আর নিজের জীবনের হিসাব কষল। রাত 1টারও বেশি বাজে। মাহাতিরের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে বিছানা খালি দেখে ভীষণ অবাক হলো। উঠে বসার পর লক্ষ্য করলো ঘুমানোর আগে ভীষণ মাথা ব্যথা ছিল, এখন নেই। মাহাতির বারান্দায় তাকিয়ে দেখলো বিভা দাঁড়িয়ে আছে। ঢিলেঢালা কামিজ, একপাশে ওড়না ঝুলানো, চুলগুলোও খোলা। মাহাতির ভীষণ গরম লাগলো। উঠে পড়ল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বিভা মাহাতিরের উপস্থিতি বুঝে বেশ চমকে গেল। মাহাতিরের দিকে তাকিয়ে কিছু বলল না।
চুপচাপ চেয়ে রইল বাহিরের দিকে। মাহাতিরের গায়ে জামা নেই। ভীষণ লজ্জা করছে বিভার। মনে হলো আগে ঘুমিয়ে গেলেই হয়তো ভালো হতো। বাতাসে এখন ভীষণ আরাম লাগছে। একটা শীত শীত ভাব চলে আসছে। মাহাতির বিভার দিকে তাকালো। মেয়েটা হালকা ভিজে আছে জামা। বৃষ্টি পড়েছিল নাকি? এখন তো নেই। এখন তো সুন্দর বাতাস। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এই মেয়ে। মাহাতির অনুভব করলো বারান্দায় পানি। এর মানে ভালোই বৃষ্টি হয়েছে। মাহাতির না চাইতেও আবার বিভার দিকে তাকালো। বিভাকে ভালোভাবে লক্ষ্য করতে মাহাতিরের আবারও ভীষণ গরম লাগতে শুরু করলো। বিভা তার স্ত্রী। সে মানক আর নাই মানক, তাদের সম্পর্ক মিথ্যা নয়। আর না মিথ্যা বিভার প্রতি তার অধিকার। মাহাতির গিয়ে একদম বিভার পেছনে দাঁড়ালো। বিভা চমকে উঠল। ঠিক করলো ঘরে চলে যাবে। বিভা ঘুরে যেতে নিতেই মাহাতির হাতের কবজি ধরে আটকে নিল। বিভা ধীরে ধীরে পেছনে ফিরল। মাহাতির বিভার হাত ধরেই আছে। বিভা মাথা উঁচিয়ে দেখলো মাহাতিরের বুড়ো কুচকানো দুটো চোখ, সাথে গম্ভীর গম্ভীর দৃষ্টি। এই দৃষ্টিতে তাকিয়ে থাকার সাহস বিভার নেই। সে ভয়ঙ্কর দৃষ্টির বাসা বুঝে মাথা নামিয়ে ফেলল। কেটে গেল ভালোবাসাবিহীন অধিকার আর দায়িত্বের একটি রাত। শ্রুতি দ্রুত রেডি হচ্ছে। হামিমকে নিয়ে আজ সে ডাক্তারের কাছে যাবে। পার্থিব বলেছে পার্থিবের অপেক্ষা করতে, কিন্তু শ্রুতি পার্থিবের অপেক্ষা করবে না, সে একাই পারবে। আগে আপার সাথে যেত, আজ একাই যাবে। সে তার শাশুড়িকে বলে নিয়েছে, তবে মিথ্যা বলেছে। বলেছে যে পার্থিব তাকে একা যেতে বলেছে। তাই তার শাশুড়ি তেমন কিছু বলেনি, শুধু বলেছে সাবধানে যেতে আর সাবধানে ফিরে আসতে, সাথে বাড়ির গাড়ি নিয়ে যেতে। শ্রুতি তাই মেনে নিয়েছে। নিজের কাছে যা টাকা ছিল সব নিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য হাসপাতাল। শ্রুতি তাকালো তার ভাইয়ের দিকে। হামিম জানালা দিয়ে বাহিরে তাকিয়ে আছে। শ্রুতি হামিমের মাথায় হাত বুলিয়ে দিল। তার ভাই একদিনে সুস্থ হবে, হতেই হবে। তার ভাইয়ের হার্টের ছিদ্রের অপারেশন হবে, পায়ের অপারেশন হবে। তার ভাই বাঁচবে, অনেকদিন বাঁচবে, তাদের সাথে আনন্দে বাঁচবে। ভাবতেই শ্রুতির চোখ ভরে উঠল। হামিমকে নিয়ে একা যাওয়ার কি খুব প্রয়োজন ছিল শ্রুতি? হ্যাঁ ছিল। কেন? এখন কি আমার বাড়ির বাইরে নিজের ইচ্ছেতে যাওয়ার অনুমতি নেই? বন্দি আমি সেটা বুঝাইনি। তিলকে তাল বানানো বন্ধ করুন। আমি শুধু বলতে চেয়েছি আমি নিয়ে যেতাম আপনাদের। একটু অপেক্ষা করতে পারলেন না আমার জন্য? শ্রুতির মনে হলো সত্যি অপেক্ষা করলেই পারত। সে কি বাড়াবাড়ি করে ফেলছে? তবুও নিজের ঠাট বজায় রাখলো। আমি আগেও নিয়ে গিয়েছি, এখানে সমস্যা কোথায়? পার্থিব হতাশ হলো। এই মেয়ে বোঝার নয়। সে শুধু বলতে চেয়েছিল রাস্তায় আপদ বিপদও হতে পারত। সে যেহেতু ফ্রি ছিল, তাহলে সে অফিস থেকে ফিরেই নিয়ে যেত। এছাড়া ডাক্তারের সাথে ভালোভাবে কথাও বলে নিত। বাদ দিন, বলুন ডাক্তার কি বলল? হামিমের কি ওষুধে চলবে? অপারেশনের ব্যাপারে কিছু বলেছে? ঔষধই চলবে, আর কিছু বলেনি। পার্থিবের বিশ্বাস হলো না কথাটা। ছেলেটার দিনে দিনে অবনতি হচ্ছে, আর ডাক্তার কিনা ওষুধ দিয়ে বসিয়ে রাখছে। পেরিয়ে গেছে আরও কিছুদিন। বিভার জীবন সহজ হয়েছে নাকি জটিল, তা বিভা ভেবে পায় না। মাহাতিরের প্রতি তার দুর্বলতার দিনকে দিন বাড়ছে। আচ্ছা, এমন কি হওয়ার ছিল? আজ বিভা বুঝতে পারে ভালোবাসা কি। আজ বিভা নিজের মায়ের ভালোবাসার গভীরতা মাপতে পারে, যন্ত্রণা অনুভব করতে পারে। আমিন সাহেবের অন্যায়ের পরেও তার মা তার বাবাকে কত ভালোবাসত, অথচ লোকটা তার মূল্য দেয়নি। সব ভালোবাসাই কি এমন কষ্টের, যন্ত্রণার হয়? ভাবতে ভাবতেই টিফিন বক্স খাবার ভরে দিল বিভা। মাহাতিরকে কত বলেছে বাসা থেকে খাবার নিতে, অথচ লোকটা নেয়নি। দুপুরে খাবারেই আসলো, অথচ দুপুরে কিনা ক্যান্টিন থেকে আজে বাজে খাবার খায়। মানে হয় এসবের? বিভা টিফিন নিয়ে সোফার উপরে রাখা মাহাতিরের ব্যাগে ভরে রাখলো। পেছনে তাকিয়ে দেখলো মাহাতির তাড়াতাড়ি করে আসছে। নিচু হয়ে জুতো পরা শুরু করলো। বিভা বরাবরের মতোই আয়তাল কুরসি পরে ফু দিল মাথায়। বাতাস পেয়ে মাহাতির বুঝলো বিভার কাজ। মাথা উঁচু করে কেবল ভুরু কুচকে একবার তাকালো। আমি এতটাও বিশেষ কেউ নই, আমার সুরক্ষার জন্য এত চিন্তা না করলেও চলবে বলেই সোফায় ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। সব মানুষের মন সবসময় এক থাকে না। কখনো অতিরিক্ত রাগ, কখনো দুঃখ, খুশি, দুষ্টুমি অনুভব হয় অকারণেই। বিভার ক্ষেত্রে হয়তো তাই হলো। বিভা তার স্বভাবের বিপরীতে গিয়ে একটা কাজ করে বসলো। অদ্ভুত মুখভঙ্গি করে মাহাতিরকে ভেঙ্গালো, বিড়বিড় করলো। পাগল লোক কোথাকার, পাগলের থেকেও নির্বোধ, গাধা। মাঝে মধ্যে ইচ্ছে করে মাথাকে 2 ভাগ করে দিতে, তাও যদি মানুষ হয়। খাবার যে দিলাম, খাবে নাকি ফেলে দিবে রাগ দেখাতে? ফেলে দিলে ওনাকে আজকে আমি খুন করব। নিজের কথার মানে বিভা নিজেই খুঁজে পেল না। হঠাৎ এত রাগ করছে কেন সে? বিভা চুপচাপ চলে গেল ঘরে। মাহাতির মুখ কুচকে বসে আছে। তার মুখভঙ্গির অর্থ এইসবের মানে কি? আসার পর থেকেই দেখছিল তার ব্যাগ অন্য দিনের তুলনায় ভারী, ফোলা। ব্যাগ খুলেই দেখতে পেল টিফিন বক্স। বুঝলো বিভার কাজ। ভীষণ রাগ হলো। মেয়েটা অতিরিক্ত করছে না?
মাহাতির টিফিন বক্স রেখে কাজে মন দিল। টিফিন টাইমে বাইরে গিয়ে খাওয়ার জন্য উঠতে গেল। তখনই মনে পড়ল আজ তো বিভা খাবার দিয়ে দিয়েছে, বাইরে গিয়ে খাওয়ার কি দরকার। টিফিন বক্স বের করতে করতে মাহাতির মনটা শান্ত হলো, কোথায় একটা ভালো লাগলো। বাইরের খাবার সে খেতে পারে না, হজম হয় না, শরীর অসুস্থ হয়ে পড়ে। এর আগে সে প্রতিদিন নিজেই বাসার খাবার রান্না করে নিয়ে আসতো, যা পারত তাই। বিয়ের পর বিভাকে কিছু বলা হয়নি, ইচ্ছে করেই বলেনি। অফিসের খাবার বলতে প্যাকেটের রুটি জুস খেত, ক্যান্টিনে রান্না করা খাবার তার গলা দিয়ে নামে না। কিন্তু দুপুরবেলা কি রুটি জুস খেয়ে খিদে মেটে? তবুও নিজের জেদের কারণেই মূলত বিভাকে নিজে থেকে কিছু বলেনি। বিভা কয়েকদিন বললেও মানা করে দিয়েছে। মাহাতির টিফিন বক্স খুলল, ভুনা খিচুড়ি আচার। খাবার দেখে মাহাতিরের মন অনেকটাই ভালো হয়ে গেল। খিচুড়ি তার পছন্দের, খিচুড়িটা বিভা রান্না করেছে। কিন্তু আচার দেখে বুঝলো আগেই বাসায় আচার ছিল, সেটাই দিয়েছে। খিচুড়িটা দেখতেও সুন্দর হয়েছে। বিভার রান্নার হাত ভালো, অন্যরকম একটা স্বাদ থাকে। এর আগে নিজে যা পারত তাই রান্না করে খেত মাহাতির। বুয়া শুধু ঘর ঝাড়ু মোছা করে দিত। বিয়ের পর বিভা বুয়াকেও না করে দিল। রান্না থেকে সবকিছু নিজে নিজে করে। কেন করে? তাকে ভালোবাসে বলে? আচ্ছা, মেয়েটা এমন কেন? এত নিঃস্বার্থভাবে কেউ কারোর জন্য ভাবে? এমনও আছে দুনিয়ায়। মাহাতির খাবার মুখে তুলল। ভাবি রান্না করেছে বুঝি? দাঁত সবগুলো বের করে হাসলো আনাস, কণ্ঠে দুষ্টুমি ভরপুর। মাহাতির তাকালো এক পলক। আমাকেও দিয়েছে, দেখ দেখ বলেই নিজের বক্স দেখালো আনাস। উৎসাহের সাথে বলল, দুজনকেই খিচুড়ি দিয়েছে। ব্যাপারটা জোস না? এর থেকে কি বোঝা যায় জানিস? মাহাতির মুখে খাবার নিয়ে তাকিয়ে রইল আনাসের দিকে, যার অর্থ সে জানে না, জানতে চায়। আনাস অর্থ বুঝে বলল, বোঝা যায় যে আমাদের দুজনের বউ আমাদের ভীষণ ভালোবাসে, একদম ইনফিনিটি লেভেলের। নিজের টেবিলে গিয়ে ফালতু বকবক কর। বলেই মাহাতির নিজের মতো খাচ্ছে। আনাস মাহাতিরের স্বভাব সম্পর্কে জানে, নিজেও খুশি মনে খাওয়া শুরু করলো। আনাস মাহাতিরের খাওয়া শেষ। কিছুক্ষণ পরে আনাস বলল, তোদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে বন্ধু? উৎসাহ ভরা কণ্ঠ আনাসের। ঠিক হয়েছে মানে? কি ঠিক হবে? তোদের সম্পর্ক। তুই ভাবি হ্যাপি আছিস? আই মিন, তোর ধারণা বদলেছে? ভাবিকে ভালোবাসিস? ভালোবাসবো কেন? মানে আমি আরো ভাবলাম তুই সংসারে মনোযোগ দিয়েছিস। কণ্ঠে হতাশা, দ্বিধা। সংসার করতে ভালোবাসা লাগে জানতাম না তো। আমি তো জানতাম স্বামী স্ত্রী থাকলেই সংসার করা যায়। না, এর মানে কি তুই এখনো ডিভোর্সের চিন্তায় আছিস? মানিসনি ভাবিকে? ডিভোর্স কেন দিব? অনেকেই তো আমাকে বিয়ে করে সংসার করছে, ডিভোর্স দিচ্ছে। আমি কেন দেব? ভালোবাসা ছাড়া সব হবে আমাদের মধ্যে, সংসার, বাচ্চা, সব। আনাস হয়তো বুঝলো মাহাতিরের কথা। ভীষণ রাগ হলো, মাথা নিচু করে হেসে দিল। জানিস, এখন সবাই সবাইকে জানোয়ার বলে গালি দেয়, কিন্তু কিছুদিন পর থেকে একে অন্যকে মাহাথির বলে গালি দিবে। কি বলতে চাচ্ছিস? কণ্ঠে বিরক্তি বলল মাহাব। মানে জাস্ট একটাই বন্ধু যে তুমি জানোয়ারের থেকেও নিকৃষ্ট। সরি, তোমাকে ডিজার্ভ করার জন্য। আনাস চলে গেল। মাহাতির নির্লিপ্তভাবে বক্স ঢুকিয়ে পানি পান করতে লাগলো। বিভার মুখটা হাসি হাসি, না চাইলেও গালগুলো হেসে যাচ্ছে। বিভা দুহাত দিয়ে থামানোর চেষ্টা করলো। অল্প বিষয়ে সে এত খুশি কেন হয় জানে না। মাহাতির রাতের খাবারের পরে রান্নাঘর থেকে হাত ধুয়ে ডাইনিং টেবিলে পানি খেতে এলো। সে আসতেই বিভা জিজ্ঞেস করলো, আপনার কাছে খিচুড়ি কেমন লেগেছে? মাহাতির তাকিয়ে রইল বিভার দিকে। বিভা কি জানে যে ও খিচুড়ি খেয়েছে? যদি জানে তবে এটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে। বিভাকে সে পছন্দ করে না। বিভা খাবার নিতে বললেও নেয়নি, অথচ বিভা খাবার দিয়েছে আরও খেয়েছে। এটা তো ভীষণ লজ্জার ব্যাপার। মাহাতির কি বলবে ভেবে পেল না। গ্লাসে পানি ঢালতে ঢালতে কেবল বলল, কে বলেছে আমি খেয়েছি? খিচুড়ি তো আমি ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি। এতবার না করার পরেও কেন কথা শুনো না তুমি? কি দরকার ছিল খাবার দেওয়ার? বলে গ্লাস নিয়ে চলে গেল। বিভা তাকিয়ে রইল আহাম্মকের মতো। মিথ্যা কথা সে আশা করেনি। বিভা নিজের ফোনের হোয়াটসঅ্যাপে আনাস ভাইয়ার নামক ইনবক্সে ঢুকলো, যেখানে একটি ছবি মাহাতির হা করে খিচুড়ি মুখে ঢোকাচ্ছে। বক্সের খিচুড়ি অর্ধেক দেখা যাচ্ছে। তার নিচে একটা মেসেজ, ভাবি মাহাতির তো খুব মজা করে খিচুড়ি খেলো, আমারই লোভ লেগে গেল আর কি। আপনাদের বাসায় একদিন আসতেছি বউকে নিয়ে, অবশ্যই খিচুড়ি রান্না করবেন। হ্যাঁ, সবাই একসাথে খাবো, কিছু মনে করবেন না, দাওয়াত চেয়েই নিলাম। বিভা হেসে ফেলল, রুমের দিকে তাকিয়ে ভুরুতে ভাঁজ ফেলল। মানুষের ঘাড় একটু বাঁকা থাকে, আর ওনার ঘাড় পুরোটাই বাঁকা।
মাথার সামনের অংশ পিছে, পিছের অংশ সামনে নিয়ে চলাফেরা করে। তেয়ারা কোথাকার, সাথে মিথ্যাবাদীও। রাত 1:45। বিভা মাহাতির ঘুমে বিভোর। হঠাৎ ফোন বাজতে ঘুমে ভাটা পড়ল। মাহাতির ফোন উঁচু করে নাম দেখলো না, কেটে দিল। সেকেন্ড পার হতে না হতেই আবার ফোন। মাহাতির বিরক্তি নিয়ে উঠে বসলো। কল রিসিভ করে কানে দিয়ে কোনো রকমে বলল, হ্যালো, কে? ঠিক তখনই শুষ্ক কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে এলো। মাহাতির বুড়ো কুচকে ফোন নামিয়ে নাম্বার দেখলো। বুড়ো থেকে ভাঁজ সরে গেল। ভীষণ অবাক হয়ে ফোন কানে নিয়ে ডাকলো, আব্বা। রাত 2টা বাজে। থমথম ধরে বসে আছে মাহাতির। আব্বার কথাগুলো কানে বাজছে। সেই মুহূর্তে এমন কথা আশা করেনি। থম ধরে বসে রইল কিছু মুহূর্ত, কিছু সেকেন্ড, কিছু মিনিট। নিজের ঘর কাটতেই দেখতে পেল 2:20 বাজে। এখন তো মানিকগঞ্জের বাস নেই। সে যাবে কিভাবে? পেছনের বালিশ সরিয়ে নিজেই পেছালো। ঘাটা খাটের তক্তার সাথে মিশিয়ে চোখ বন্ধ করে রইল কিছুক্ষণ। তার ভাইয়ের এইসব কাজের মানে কি? সে কি নতুন কোনো ঝামেলা চাইছে? মাটির তাকিয়ে রইল সামনের দিকে। নিজের জীবনের কথা ভাবতে ভাবতেই কোথায় দিয়ে কেমন করে 4টা বেজে গেল মাহাতির জানলো না, বুঝলো না। বিছানা থেকে নামে যাওয়ার সময় মাথায় এলো বিভার কথা। পাশে তাকালো। মেয়েটা বেঘরে ঘুমাচ্ছে। মেয়েটাকে একা রেখে যাবে সে? একা রেখে যাওয়াটা ঠিক হবে? সে তো যদি আজ না ফিরে তবে? মাহাতির ঠিক করলো সে বিভাকে রেখে একাই চলে যাবে। এত ঝামেলা ভালো লাগে না। মাহাতির বিভার কপালে হাত দিয়ে নাড়া দিতে লাগলো। একা রেখে যেতে মন সায় দিচ্ছে না। যদি কোনো সমস্যায় পড়ে? ডাক 3বার দেওয়া হয়ে গেল, বিভার নড়চড় নাই। মাহাতির এবার বিরক্তিতে মুখ তেতো হয়ে এলো। রাগ হয়তো উঠল বিভার ওপর। সে আগের তুলনায় জোরে নাড়া দিল। বিভা নিজের ঘুম ঘুম চোখ মেলে ধরল। ঘুম থেকে এইভাবে ডাক দেওয়া, সামনে মাহাতির বুড়ো কুচকানো দৃষ্টি, সব কেমন যেন এলোমেলো লাগলো। বিভা কিছু ধরতে পারল না। সাথে সাথে মাহাতির এবার হাত ধরে টেনে উঠালো বিভাকে। বুড়ো কুচকে বলল, নেশা করে ঘুমাও? এত ঘুম কেন চোখে? বিভার খুব খারাপ লাগলো, বিরক্ত হলো। এইভাবে ডেকে ওঠানোর জন্য মাথা ব্যথাও শুরু হলো। মাহাতির ব্যস্ত দায়সারা কণ্ঠ, 10 মিনিট দিলাম, তৈরি হয়ে নাও, গ্রামে যাব। আর তৈরি না হতে পারলে রেখেই চলে যাব। বিভা তাকিয়ে রইল মাহাতিরের দিকে। এটা গ্রামে যাওয়ার সময়? মাঝরাতে উঠিয়ে বলছে গ্রামে যাবে। বিভা তর্ক করলো না, চুপচাপ নেমে গেল। নিজের ব্যাগ থেকে জামা কাপড় বের করতে লাগলো। ঘুমটা কেটে গেছে। জামা নিতে নিতে বুঝলো হয়তো কোনো সমস্যায় যাচ্ছে মাহাতির। এ কারণে এত তোড়জোড়। এখানে ভালো জামা পরার মানে হয় না। বিভা সাধারণ কামিজ পরে মুখটা ধুয়ে কেবল হিজাব পেঁচিয়ে নিল। আর লক্ষ্য করলে এটা মোটেও মাঝরাত নয়, ভোর হয়ে গেছে। বাসে বসে আছে তারা। মাহাতির সিটে হেলান দিয়ে আছে। চোখ জোড়া হালকা লাল, চুল উস্কো খুস্কো, চেহারা ক্লান্তিতে ডুবে আছে। বিভা পাশের দিকে মাথা উঁচু করে নিজের স্বামীকে দেখতে লাগলো। বিভা কি বলবে? তার কাঁধে মাথা রেখে ঘুমাবে মাহাতির। এত ভালো সে? ভালোই তো তার স্বামী। এই যে জরুরি তলবে যে যাচ্ছে, তাকেও সাথে করে নিয়ে যাচ্ছে। তাকে হাত ধরে রাস্তা পার করিয়েছে, হাত ধরে বাসে উঠিয়েছে। এইসব কম কি? ভালো না বাসুক, বাসবে, তাই বলে খারাপ তো নয়। বিভা লক্ষ্য করলো মাহাতিরের থেকে সে খাটো। মাহাতির তার ঘাড়ে মাথা রাখতে গেলে উল্টো তার ঘাড়ে আরও ব্যথা করবে ভেবেই বিভা কিছু বলল না। তাকিয়ে রইল সামনের দিকে। তার চোখ ভর্তি ঘুম। সিটের সাথে মাথা হেলিয়ে দিল। কখন এসে চোখে ঘুম ধরা দিল বুঝলো না। ঝাঁকুনিতে বিভার ঘুম ভেঙে গেল। ঝাঁকুনি না, হয়তো কেউ তার মাথায় মনে হলো ধাক্কা দিল। ঘাড়টাও ব্যথা করছে। সামনে থেকে মাহাতিরের হাত সরে যেতে বিভা তাকালো মাহাতিরের দিকে, যার অর্থ, আপনি আমার মাথায় ধাক্কা দিয়েছেন? মাহাতির কিছু না বলে নিজের মতো চুপচাপ রইল। বিভার ক্লান্ত লাগছে। সে ভাবল মাহাতিরের কাঁধে মাথা রাখবে। নিজের ভাবনা সত্যিতে রূপ দিতেই মাথা ঠেকালো মাহাতিরের বাহুতে। সেকেন্ড পার হতেই মাথাটাকে দুহাতে ধরে সোজা করানো হলো। এইবার হয়তো বিভা বুঝতে পারল ঘটনা। এতক্ষণ সে হয়তো ঘুমের ঘরে মাহাতিরের কাঁধে মাথা রেখেছে, আর মাহাতির সরিয়ে দিয়েছে। ঠিক যেমনটা এখন দিল। এমন কেন করলো? একটু কাঁধে মাথাটাই তো রাখতে চেয়েছে। স্বর্ণ গয়না জমির মালিকানা চেয়েছে নাকি? বিভা নিজের মন খারাপ নিয়ে এবার নিজেই সরে বসলো। তাকালো বাহিরের দিকে। বাহিরের দিকেই মাথা কাত করে রইল। গ্রামের গন্ধ আসছে। গতির সাথে গাছের চলাচল দেখতে দেখতে গ্রামের গন্ধ নিতে থাকলো বিভা। সিএনজি করে যাচ্ছে দুজন। বিভা দেখেছে এটা মানিকগঞ্জ। মানিকগঞ্জ নামটার সাথে বিভার ছেলেবেলার কত স্মৃতি যে আছে তা বিভা গুণে শেষ করতে পারবে না। এখানে তার নানা বাড়ি। ছোটবেলায় স্কুল বন্ধ দিত, আর বিভা বায়না করত নানি বাড়িতে আসার জন্য। কালের পরিক্রমায় হারিয়ে গেছে তার নানি বাড়ি। নানা নানি নেই। এক মামা আছে, তাও খোঁজ খবর নেয় না তাদের ভাই বোনদের। মানুষের জীবন থেকে বাদ পড়ে যাওয়া বোধহয় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। মাহাতিরের পিছু পিছু হেঁটে চলেছে বিভা। বেশিক্ষণ হাঁটতে হলো না। কিছু দূর যেতেই পরপর কয়েকটা বাড়ি দেখলো।
সব বাড়ি থেকে নির্দিষ্ট দূরত্বে, তবে প্রথম দুটো বাড়ি প্রায় পাশাপাশি। বিভার ভাবনার মাঝে মাহাতির দুটো বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। বিভা এলো। নিচ থেকে সিমেন্ট দিয়ে বাড়ির মেঝের ভিত্তি গড়া, উপরে টিন। এখানে প্রায় সব বাড়িই এমন। কত বদলে গেছে। আগে এই গ্রামের সব বাড়ি হতো মাটির কিংবা শুধু টিনের। আচমকা চিৎকার, ভাঙচুরের আওয়াজ আসতে বিভা চমকে উঠল। তাকালো মাহাতিরের দিকে। মাহাতিরের মুখের গম্ভীরতা বিভার মনে ভয় ঢুকিয়ে দিল। মাহাতির গটগট করে নিচু নিচু 4 অথবা 5টা সিঁড়ি বেয়ে উপরে উঠে সিমেন্টের ফ্লোর পর্যন্ত এলো। এরপর ঘরে চলে গেল। বিবাহ মাহাতিরের পিছু পিছু ঘরে গেল। ঘরে ঢুকেই দেখলো বাহিরটা সিমেন্টের বারান্দা হলেও ঘরের ভেতর মাটি। ভেতরটা বেশ পুরনো তবে পরিষ্কার। বিভা লক্ষ্য করলো খাট বলতে ঘরে একটা চৌকি, সেখানে বসে আছে পাঞ্জাবি পরিহিত এক বৃদ্ধ লোক। বয়স খুব বেশি না হলেও কম নয়। মাহাতির শান্ত কণ্ঠে ডাকলো, আব্বা। বিভা বুঝলো ইনি তার শ্বশুর। শ্বশুরকে সে আগে দেখেনি। তার শাশুড়ি যখন ঢাকায় গেল কেবল বলেছিল তার শ্বশুর নাকি কৃষিকাজ করে, আগে ব্যবসা করতে, এখন কাজ রেখে আসতে পারেনি। কারো শান্ত আব্বা ডাক শুনে পেছন ফিরলেন সিদ্দিক সাহেব। মাহাতিরকে দেখে কিছু বলতে গিয়েও কেঁদে দিলেন। মাহাতির বড় বড় পা ফেলে গেল বাবার কাছে। তখনই হাসিনা পানির গ্লাস নিয়ে ঢুকলো ওপর দিকে দরজা দিয়ে। ঘরে ঢুকে মাহাতির বিভাকে দেখে তেমন প্রতিক্রিয়া দিলেন না, যেন জানতেন যে ওরা আসবে। মাহাতির তাকালো ঘাড় ফিরিয়ে। তার ভাই মাহিমের স্ত্রী দাঁড়ানো। হাসিনা গিয়ে নিজের স্বামীকে ধরে পানি খাওয়ালো। কারণ মুখে কোনো কথা নেই। সিদ্দিক সাহেব কান্না ভেজা কণ্ঠে বলল, আমাদের কি তোমার দালানের ঘরে একটা জায়গা হইব বাপ? মাহাতির বাবের পাশে বসলো, পিঠে হাত বুলিয়ে দিল। কি হয়েছে আমাকে খুলে বলেন। আর একটা ঘরে জায়গার কথা আসবে কেন আব্বা? এই ঘর ঢাকার ঘর, যেখানে ইচ্ছে থাকবেন আপনি। সেই কপাল কইরা আসি নাই বাবা গো। তোমার ভাই আমাদের রাখবে না বলছে, যদি তাদের ঘর বাড়ি, যদি জমি জমা সবকিছু লিখা না দেই তাহলে ঘর থেকেই তাড়াই দিবে বলেই কেঁদে ফেললেন। ফ্যাস ফ্যাস শব্দের কান্না ঘর জুড়ে বইতে লাগলো। হাসিনা নিজের ঘোমটা ঠিক করে বসে রইলেন চুপচাপ। জমি লিখে দিবেন না কেন শুনি? মাহিম আপনার ছেলে না? তাহলে জমি 2টা বাড়ি লিখে দিতে কোনো সমস্যা তো দেখি না। ক্যাটক্যাট করে উঠল মাহিমের স্ত্রী। মাহাতির চেষ্টা করছে নিজের রাগ সামলাতে। যতই রাগী যেতেই হোক মাহিমকে সে অনেক স্নেহ করে, চাইছে না ভুলভাল কিছু বলতে। শান্ত কণ্ঠে বলল, এইসব কথা ভালোভাবে বলা যায়। তুমি মাহিম তো পালিয়ে যাচ্ছ না, তাহলে এসবের এত তাড়া কেন? আর আম্মা আব্বাকেই বা বাড়ি ছাড়ার কথা কেন বলছো? আমরা পালায় যাচ্ছি না ঠিকই, কিন্তু জমি জমা বাড়ি তোমার নামে হস্তান্তর না হইতে কতক্ষণ? বাপের আদরের পোলা বলে কথা। ব্যঙ্গাত্মক বিদ্রুপ কণ্ঠ মাহিমের। মাহাতির উঠে গিয়ে মাহিমের সামনে দাঁড়ালো। আব্বা আমার কাছে আমরা দুজনই সমান। কত সমান জানা আছে? সমান দেখাই তো তোমার 4 লাখ টাকাতে চাকরি দিয়ে দিল, আর আমারে 2 লাখ টাকা দিতে পারতেছে না। কথাটা শেষ হওয়ার মুহূর্ত পার হলো না, হাসিনা ধমকে উঠলেন, আর একটাও মিথ্যা কথা বললে আমি তোমারে জ্যান্ত কবর দিব। এতক্ষণ ধরে নীরব দর্শক বিভা হাসিনার এমন হুঙ্কারে চমকে গেল। দেখলো হাসিনা উঠে এলো। মাহাতির আব্বারে 4 লাখ টাকা দিয়া চাকরি দিলে তোমার পিছেও 6 লাখ দিছি। চাকরি জুটাইতে তো পারো নাই, ভুল ভাল দালালদের দিয়া ধরা খাইছো। এরপর ব্যবসা করার জন্য দিলাম 2 লাখ, তাও ব্যবসায় মন বসাইতে পারলা না। 8 লাখ টাকা শেষ কইরাও নিজেরে মাহাতিরের লগে তুলনা দাও। বেকার হইয়া শ্বশুরের কথায় ওঠো বসো, নিজের সম্মান বেচা। লজ্জা করে না? কথাটা মাহিমের অহমে বেশ আঘাত হানলো। খেপে গেল। একটা এতিম রাস্তার ছেলের পিছনে 4 লাখ টাকা খরচ করছো, এইটাই অনেক বেশি না আম্মা? নিজের ছেলে আর এতিম ছেলে এক? নিজের ছেলের পিছনে 8 কেন 15 খরচ করলেও লাভ আছে, রাস্তার পোলার পিছনে নাই। হঠাৎ মাহিমের এমন কথায় বিভার বুকটা যেন কেঁপে উঠল। চোখের পলকও কাঁপল। সে কি ভুল শুনল? ভাবনার মাঝে চরের শব্দে বিভা দেখল মাহিম নামক পুরুষটির গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কানে এলো হাসিনা চিৎকার। বুক থাপড়িয়ে থাপড়িয়ে বলল, মাহাতির আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। 3 বারের শেষের বাড়িটা যেন বেশ জোরেই ছিল। শেষ তার নিষ্প্রভ কণ্ঠ, মাহাতির আমার বড় ছেলে। এত কিছুর মাঝে মাহাতিরের ভাবাবেগ লক্ষ্য করা গেল না। তার শান্ত কণ্ঠ, কি চাইছিস? জমি জমা 2 বাড়ির মালিকানা। আমি সবের মধ্যে ভাগ বসাবো না মাহিম, তোরই সব তুই রাখ। তবু বাবা মায়ের সাথে ভালো ব্যবহার কর।
তাতে থাকতে দে। কেন, বাপ মায়ের প্রতি পীড়িত শেষ? নিজের বাসায় রাখার জায়গা নাই? মাহিমের স্ত্রী ব্যঙ্গাত্মক কণ্ঠ। মাহাতির বলার মতো কিছু খুঁজে পেল না, নিজের আম্মা আব্বার দিকে তাকিয়ে কেবল বলল, ব্যাগ গুছান, নিয়ে যাব আমি আমার সাথে। হাসিনার বলার মতো কিছু নেই, সে ভালোই বুঝে গেছে বাড়িতে ছাড়তে হবে। সে নিজের স্বামীর জন্য পাঞ্জাবি বের করলো, ব্যাগে যতটুকু কাপড় ঢুকানো যায় ঢুকিয়ে নিল। দুজনেই মাহাতিরের সামনে দাঁড়াতে মাহাতির হাসলো। হ্যাঁ, যাওয়া যাক। সামনে দু কদম বাড়াতে গিয়েও থেমে গেল, ফিরে এসে দাঁড়ালো মাহিমের সামনে। আব্বা আম্মাকে তোর সাথে থাকার জন্য বলেছিলাম, কারণ তুই আমাদের অনেক আদরের মাহিম। আমি রাস্তার ছেলে হলেও তুই আব্বা আমার একমাত্র ছেলে, তোকে ছেড়ে তারা ভালো থাকবে না তাই। আর এই জমিজমা বাড়ি কিছুই তোর নামে লিখে দেওয়া হবে না মাহিম, এগুলো আমার আব্বার অনেক শখের, তার নামেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। তাছাড়া এসব তোর, আমি কখনো এসবে ভাগ বসাতে আসবো না। কিছুক্ষণ থামলো মাহাতির। এই পৃথিবীতে যে যেটার কদর করতে পারে তার ভাগ্যে তা জোটে না বলে স্থির হয়ে থাকা বিভার কবজি ধরে টেনে নিল নিজের কাছে। চারদিকে তাকিয়ে ঘরটা দেখে নিল, একদম আগের ঘরই আছে, মাটির ঘর। শুধুমাত্র বারান্দায় ঢালাই করে সিমেন্ট দেওয়া হয়েছে। মাহাতির সামনে পা বাড়ালো। যে ঘরে 21 বছর আগে আব্বা আম্মার মাঝে থেকে প্রবেশ করেছিল, সেই ঘর থেকে 21 বছর পরে নিজের মাঝে থেকে এক পাশে আব্বা আম্মা, অন্য পাশে নিজের স্ত্রীর হাত ধরে বেরিয়ে গেল মাহাতির। দুপুর 3:30, সবেমাত্র বাসায় পৌঁছালো বিভা। মাহাতির ও তার আব্বা আম্মা। ঘরে ঢুকেই সোফায় বসে শরীর ছেড়ে দিল মাহাতির। বিভা বসে উঠে গেল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিল তার শ্বশুর শাশুড়িকে। বিভা তাকালো মাহাতিরের দিকে, ধুলোতে চেহারা কালচে হয়ে গেছে, সাথে ক্লান্তিতে ঢেকে গেছে চেহারা। বিভা হাফ নিঃশ্বাস ছাড়ল। এই পৃথিবীর সবার জীবনই যেন এক একটা গল্প। পৃথিবীর প্রতিটা মানুষ এক একটি গল্প নিয়ে ঘুরে। কারোর গল্প পুরো পৃথিবী জানে, কারোর গল্প কেউ জানে না, কেউ না। আজ ভার্সিটিতে এসেছিল বিভা। আজ যাওয়ার পথে হামিমের রিপোর্ট চেক করিয়ে নিয়ে যাবে। সেদিন শ্রুতি শুধু হামিমকে ডাক্তার দেখিয়েছিল, আজ রিপোর্ট দেবে, সাথে বিভা ডাক্তারের সাথে কথাও বলে যাবে। মাঝে পেরিয়ে গেল একদিন। মাহাতির আব্বা আম্মা কারোর সাথেই তেমন কথা হয়নি। বিভা নিজেও তেমন কিছু জিজ্ঞেস করেনি বা বলেনি। নিজের কাছে সব কেমন যেন ওলটপালট লাগছে। তার জীবন তো বিধ্বস্তই, এখন কিনা জানছে তার স্বামীর জীবন তার চেয়েও বিধ্বস্ত। শ্রুতি, আমি অফিসে যাওয়ার পর আপনি প্রতিদিন কোথায় যান? পার্থিবের করা প্রশ্নে ঘাড় ফিরিয়ে তাকালো শ্রুতি। দেখলো পার্থিব ঘরে ঢুকে এক হাত দিয়ে দরজা আটকে দিল। শ্রুতি কিছু বলল না। পার্থিব এগিয়ে গেল। আমি কিছু জিজ্ঞেস করেছি। কাজে যাই পার্থিব। আর কোথায় যাব এমনভাবে প্রশ্ন করছেন, শুনে মনে হচ্ছে ডাকাতি করতে চাই। কি কাজ সেটাই জানতে চাই। পার্থিবের গলাটা গম্ভীর শোনালো। আছে কোনো কাজ, সরুন বলে পা বাড়ালেও যেতে দিল না পার্থিব, হাত ধরে আটকে ফেলল। আমি আমার প্রশ্নের উত্তর না পেলে আপনাকে ছাড়বো না। শ্রুতি এবার বেশ রেগে গেল আর বিরক্ত হলো। পেয়েছেটা কি লোকটা? দাঁত চেপে বলল, চাকরি খুঁজতে যাই। হ্যাপি? চাকরি কেন খুঁজবেন আপনি? পার্থিব এমন কথা আশা করেনি। খুঁজবো না কেন? অবশ্যই খুঁজবো। নিজের ভরণ পোষণ করতে হবে না? আমার ভাইয়ের অপারেশন করতে হবে না? 2 বছর ভার্সিটিতে ড্রপ দিলাম, ভর্তি হব না? আমি আছি কি করতে? আর আমি নিজেই তো আপনাকে পড়াশোনা করতে বলেছি, বলিনি? আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার উপর ভরসা রাখুন। আপনি টাকা দেবেন? শ্রুতি কৌতূহলী গলার প্রশ্ন করল। পার্থিব উত্তর দিল না, কেবল শান্ত চোখে তাকিয়ে রইল। শ্রুতি নিজে নিজেই বলল, গুড। প্রথমে টাকা, দেন খোটা। নাইস কম্বিনেশন। পার্থিব এগিয়ে গেল এক পা, শ্রুতির মুখোমুখি দাঁড়ালো, ভরাট কণ্ঠে বলল, এত অবিশ্বাস ভালো নয় শ্রুতি, সবাই এক নয়। নিজের বাবার ভালোবাসা থেকে প্রতারণা পেয়ে স্বামীর ভালোবাসায় আঙ্গুল তুলছেন। কারোর ভালোবাসায় আঙ্গুল তুলছি না আমি। আমি চাকরি করব, ব্যাস, শেষ কথা। আপা বিজনেস করছে, সে একা করবে কেন? আমিও করব। আমি আপনার টাকা নেব না পার্থিব। আপনার দয়া আমার চাই না। দয়া দয়া দয়া, কি পেয়েছেন কি শব্দটার মধ্যে? আপনার মনে হয় আমি দয়া দেখাই? নিজের স্ত্রীকে দয়া দেখাবো কোন দুঃখে আমি? শ্রুতি, দয়া আর সম্মান শব্দ দুটো আলাদা, আকাশ পাতাল তফাৎ। দুটোকে এক করবেন না, ভুলেও না। আমি আপনাকে সম্মান করি, নিজে নিজের অসম্মান করবেন না। নিজের কণ্ঠে রাগ মিশিয়ে কথাগুলো বলল পার্থিব। পার্থিবের কথায় শ্রুতি একটু পিছিয়ে গেল। পার্থিব চিৎকার করেনি, শুধু রাগের সাথে কথাগুলো স্বাভাবিক স্বরে বলেছে, সাথে চোখে মুখে রাগের রেশ তো আছে। এতেই ভয় পেয়ে গেল শ্রুতি। এর আগে পার্থিবের এমন কণ্ঠ শোনেনি সে। সবসময় মিষ্টি সরল কণ্ঠে কথা বলেছে।
তাই এখানের সামান্য উচ্চস্বরের কথাই শ্রুতির কাছে বিশাল কিছু মনে হলো। চোখ নামিয়ে নিল সে। পার্থিব ঘুরে গেল অন্যদিকে। শ্রুতি স্পষ্ট দেখতে পেল পার্থিবের মুষ্টিবদ্ধ হাত। অন্যদিকে ঘুরে পার্থিব জোরে জোরে শ্বাস নিল। নিজেকে শান্ত করে ফিরল শ্রুতির দিকে। আলতো হাতে দুগাল ধরল। আমাকে রাগাবেন না শ্রুতি, আপনার উপর রাগতে চাই না। আমার রাগ আপনি সহ্য করতে পারবেন না। সামান্য ধমকেই ভয় পিছিয়ে গেলেন। আর যদি রাগ করি তাহলে আরও অনেক কষ্ট পাবেন। আমি আমার বউকে কষ্ট দিতে চাচ্ছি না, কারণ আমি জানি সে যতই ওপরে ওপরে নিজেকে শক্ত দেখাক না কেন, সে একদমই শক্ত কোনো ব্যক্তিত্ব নয়। শ্রুতি তাকালো পার্থিবের দিকে। পার্থিব সরলভাবে হাসল। শ্রুতি মনে মনে বেজায় রেগে গেল। পার্থিবের কথাকে নেতিবাচকভাবে গ্রহণ করল। এই গুণটা তার বাবা আমিন শিকদার প্রদত্ত। কারো কথা সহজে সে মানে না, মানতে পারে না। রাগ হয়, জেদ হয়, নিজেকে ছোট মনে হয়। ভিতরে জেদ ছিটকে বেরিয়ে আসতে চাইল। দুহাত দিয়ে ধাক্কা দিল পার্থিবের বুকে। আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করুন পার্থিব। আমি আপনাকে ভয় পাই না। আর শোনেন, না তো আমি আপনার সাহায্য চাই, না তো আপনাকে চাই, আর না আপনার সংসার। আপনার সংসার আমি করব না। খুব তাড়াতাড়ি চলে যাব। জেদের বসে কথাগুলো বলে চলে গেল শ্রুতি। পার্থিব স্থির তাকিয়ে রইল মেঝের দিকে। তার গাধা বইয়ের ব্যবস্থা এবার করতেই হবে। হাসিনা বিভার ঘরের দরজায় দাঁড়ালো। অনেক স্নেহ মিশিয়ে ডাকলেন, কাজ করো আম্মা। বিভা তাকালো। এমন ডাক আশা করেনি। সুন্দর হেসে বলল, না আম্মা, ভেতরে আসেন। হাসিনা ঢুকলেন। দেখলেন বিভার হাতে চিরুনি। হাসি মুখে হাত থেকে চিরুনি নিজের হাতে নিল। চলো একটু গল্প করি। ওই ঘরে আসো। বিভা সাই দিল। গেল নিজের শাশুড়ির ঘরে। শ্বশুর ঘুমাচ্ছেন। জ্বর ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন লোকটা। মাহাতের কোথায় যে গেছে কে জানে। শাশুড়ি খাটে বসে বিভাকে চোখের ইশারা দিল। চোখের ইশারায় বিভাই নিচে বসে গেল। বিভা চুলগুলো ধরে ধরে দেখতে লাগলো হাসিনা। কিছু সময় পর চুলে চিরুনি দিল, সাথে প্রশ্ন করল, আমারে মনে আছে তোমার? ছোটবেলায় আমারে দেখছিলা? না, নেই। আমি তোমার মায়ের দূর সম্পর্কের চাস্তো বোন লাগি। শরিক ছিলাম তোমার মায়ের। বিয়ের আগে কত খেলছি দুইজন। বিয়ের পরেও বাপের বাড়ি আসলে দেখা হইতো। আর আমার তো গ্রামেই বিয়া হইল। তোমারে ছোটবেলায় কোলেও নিছি। ছোটবেলায় অনেক চঞ্চল ছিলা। এখন তো একদম নদীর মতো শান্ত হইছ। বলেই সামান্য শব্দ তুলে হাসলো হাসিনা। এরপর কিছু সময় পার হলো নিঃশব্দে। হাসিনা শ্বাস ছাড়লেন। গল্প বলার মতো খুব আগ্রহ নিয়ে বলতে লাগলেন, তখন আমার সংসারের 4 বছর চলে কেবল। ভালো সময় কাটতেছিল সবার। সমস্যার মধ্যে সমস্যা ছিল, আমার কোলে বাচ্চা ছিল না, তাই শাশুড়ি উঠতে বসতে কথা শুনাইতো। পাড়া প্রতিবেশী তো আছেই। সিদ্দিকির বউ বন্ধা, আরো কত কি যে বলতো। সব শুনতাম আর সন্তানের দোয়া করতাম। কোনো কবিরাজি ঝাড়ফুঁক বাদ রাখি নাই। এমন করতে করতে যখন 5 বছরে গিয়া পড়লাম, তখন সিদ্ধান্ত নিলাম এতিমখানা থেকে বাচ্চা আনবো। তোমার শ্বশুরও রাজি। আল্লাহ আমারে ভাগ্য কইরা স্বামী দিছিল। কতজন যে তারে বুঝাইছে দ্বিতীয় বিয়ার কথা, সে করে নাই। এই পর্যায়ে এসে শ্বাস নিলেন হাসিনা। হতাশা, দুঃখ, যন্ত্রণাগুলো যেন বেরিয়ে এলো। বিভা চুল ভাগ করলো, হয়তো বেনি পাকাবে। সাথে শুরু করলো নিজের জীবনের গল্পের পরবর্তী অংশ। দুইজন মিলা একদিন টাঙ্গাইল শহরে গেলাম। আশপাশ বলতে ওই জায়গাটা কাছে মনে হইল। এতিমখানার সামনে দাঁড়াইয়া আবার থম ধইরা ভাবলাম যে আসলেই যা করতাছি তা ঠিক কিনা। তোমার শ্বশুর আমার হাত ধইরা সাহস দিল। আমিও ভরসা পাইয়া পা বাড়াইলাম তোমার শ্বশুরের সাথে। ওইখানেই আবার তোমার শ্বশুরের চেনা পরিচিত ভাই ছিল। তার সাথে কথা হইল। সে এক বাচ্চার দিকে দেখাইয়া বলল, এই বাচ্চারে নেন ভাবি, ও ছোট মানুষ, কিছু বুঝবো না। আপনাদের আদরে বড় হবে ও, কখনো জানবেও না আপনারা ওর আসল বাবা মা না। আমি তার কথা শুনলাম, কিন্তু তাকাইলাম না বাচ্চাটার দিকে। আমি তখন তাকাই আছি দূরে এতিমখানার পুকুর পাড়ে বসা একটা বাচ্চার দিকে। 7 থেকে 8 বছর বয়স। বাচ্চাটার মুখ কি শান্ত, মায়া মায়া ভাব। আমি জিজ্ঞেস করলাম, ওই বাচ্চারে নিতে পারবো কিনা? ভাই বলল, পারবো। আমি গেলাম বাচ্চাটার দিকে। বাচ্চাটা মুখ তুইলা তাকাইল। শান্ত বাচ্চার চোখে ভাসা ভাসা পানি দেখা নিজেরে ঠিক রাখতে পারলাম না। ঠিক করলাম ওরেই দত্তক আনবো। সিদ্দিকও না করলো না। দুইজনে মিলা যা কাগজপত্রের কাজ ছিল সব করলাম।
এরপর বাচ্চাটারে আমাদের সাথে কইরা নিয়ে আসলাম। সবচেয়ে আশ্চর্যজনক কথা, বাচ্চাটা তখন পর্যন্ত একটা কথাও বলে নাই। হইয়া গেলাম আমি মাহাথিরের মা। বাচ্চাটা কাগজপত্রে নাম ছিল মাহাথির, আমি ভালো নাম দিলাম মাহাব, তাও মুখ দিয়া মাহাথিরই বাইর হয়। থামলেন শাহিনা, কিছু সময় পর আবার বলতে লাগলেন, বাচ্চাটারে নিয়ে বাসায় আসার পর ঝামেলার উপর ঝামেলা হইল। বাচ্চাটা কেবল দেখলো সবার ঝগড়া, একদম কথা বলতো না জানো। কথা বলল 3-4 দিন পর। তাও কি বলল, আপনার আমার কি লাগেন? আমি ওরে বললাম বাবা মা লাগি। শুই না কিছুই বলল না, থম করে জায়গায় জায়গায় বসে রইল। হাজার বুঝাইলাম, কাজ হইল না। এমন করাই একেবারে 6 মাস কাটলো। 6 মাস 14 দিন পর প্রথম ডাকলো আব্বা আম্মা বইলা। কি যে খুশি হইছি সেই দিন। তোমার শ্বশুর তো মসজিদে যাইতো মাহাতিরে নিয়া, আর সবাইরে ডাইকা ডাইকা বলতো আমার ছেলে আমার ছেলে। সে যে এত খুশি হবে বুঝি নাই। তার 2 মাস পরেই আসলো আরেক খুশির খবর, মাহিম আসলো পেটে। আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। এই খবরে শাশুড়িও অনেক খুশি হইল। সে মাহাতিরে প্রথমে না মানলেও মাহিমের খবর শুই না মানল। আমার খালি সংসার ভরা সংসার হইয়া ধরা দিল। বেনি পাকানো শেষ, তবুও মাথায় হাত বুলাতে থাকলেন হাসিনা। বিভা ঘুরল। হাসিনা মেঝের দিকে তাকিয়ে রইল, শান্ত কণ্ঠে বলল, মাহাতির মুখে প্রকাশ করে কম, সে প্রকাশ করে না, তাও আমি বুঝি যে আমাদের কত ভালোবাসে, কত কাহিনী যে আছে ওর। বড় হইয়াও ছোটবেলার অভ্যাস গেল না, এখনো আগের মতো চুপচাপ। হাসিনা কথা চালাতে পারছে না, কষ্ট হচ্ছে, তবুও বলল, মাহাতির আমার পেটে না হইলেও ও আমার ছেলে বিভা। ওরে 21 বছর পালছি আমি, তুমি আমাদের ভুল বুঝো না মা। বিভা চোখ তুলে তাকালো। ভুল কেন বুঝবো? তোমার স্বামী এতিম বইলা তোমার খারাপ লাগতে পারে, ও এতিম না, ও আমাদের ছেলে। ও খুব ভালো, শুধু বিয়ে করতে চাইতো না। মাহিম ভালোবাসা 21 বছরেই বিয়ে করলো। ওর বিয়ার খবর নাই, সম্পর্কে বিশ্বাস করতে পারে না, তাই বন্ধু বান্ধবও নাই। একজন আছে কেবল আনাস, ওর দুনিয়া খুব ছোট, ভালোবাসার মানুষ কম। বিয়াতে জোর করে রাজি করাইছি আমি, শেষে নিজেই সম্মতি দিছে। ও একটু রাগ দেখাইলেও ভালো, বিশ্বাস করো। একটু মানাই চলো আর অনেক ভালোবাসো, দেখবা ও তোমারে 1000 গুণ বেশি ভালোবাসবো। ভালোবাসবা না মা? বিভা মাথা নাড়ালো। হাসিনা উত্তর পেয়ে হাসলেন। বিভার মাথায় হাত বুলালেন। মাহাতির এতিম, অনাথ, এটা জানার পর বিভার মনে মাহাতির সম্পর্কে নতুন কোনো ধারণা তৈরি হয়নি, কিংবা সে নতুন কিছু ভাবেওনি। শুধু তার সবকিছু এলোমেলো লেগেছে। হয়তো এমন কিছু আশা করেনি সে। বিভা কেবল ভাবলো তার শৈশব সুন্দর ছিল, কিন্তু এর পরের জীবনটা না। অন্যদিকে মাহাতিরের শৈশব সুন্দর ছিল না, বাদবাকি জীবন কেমন কাটিয়েছে তা বিভা জানে না। কেবল জানে সে মাহাতিরকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে। ভালোবেসে তার বর্তমান ভবিষ্যৎ সুন্দর করে দেবে, একদম অন্ধকার রাতে তারার আলোর মতো সুন্দর। ভাইয়ের রুমে বসেছিল শ্রুতি। শাশুড়ির ডাকে নিচে নেমে এলো। নেমে আসতেই দেখতে পেল সবাই আছে। শ্রুতি তার শাশুড়ির কাছে যেতেই তিনি বলেন, শ্রুতি, দেখো তোমার শ্বশুর কি এনেছে তোমার জন্য। শ্রুতি তাকালো, দেখলো একটা বড় বোলের মধ্যে 3 অথবা 4টা কাঁঠাল। সামনেই তার শ্বশুর বাসা। শ্রুতি অবাক হলো, চোখে প্রশ্ন নিয়ে তাকালো তানহা বেগমের দিকে। তানহা বলল, তুমি কালকে বললে না যে তোমার ফলের মধ্যে কাঁঠাল প্রিয়? সেটা শুনেই তোমার শ্বশুর কাল সন্ধ্যায় গ্রামে গেল, গাছে যত কাঁঠাল ছিল নিয়ে এলো। ঢাকার কাঁঠালে তো মজা নাই, তাই কাল রাতে গেল, 1 রাত থেকে আজ নিয়ে এলো। আসতে আসতেই সন্ধ্যা, আরো আনবে বুঝলে। এখন তো কাঁঠাল ছোট ছোট, তাই বড় হোক আরো আনবে। হিয়া এসে উৎসাহের সাথে শ্রুতির হাত ধরল, বলল, বড় বাবা এমনই শ্রুতি, একবার বললাম আমার ড্রাগন ফল পছন্দ, সকালে উঠে ফ্রিজ খুলে দেখি ফ্রিজ ভর্তি ড্রাগন ফল। শ্রুতি হাসলো, মন থেকে হাসলো আসাদ সাহেবের দিকে তাকিয়ে। আসাদ সাহেব গম্ভীর গলায় বলল, তোমরা কথাই বলবে নাকি কাঁঠাল ভেঙে দিব? ওকে। তানহার রুমা বেগম কাজে লেগে পড়লেন। শ্রুতি পার্থিবের দিকে তাকালো। পার্থিব শান্ত ভঙ্গিতে উপরে চলে গেল। শ্রুতি তাকালে পার্থিব হাসে। এখন হাসলো না, হাসতে গিয়ে ভুলে গেছে।
শ্রুতি বাইরের দিকে তাকিয়ে রইল। তার কি পার্থিবকে গিয়ে জিজ্ঞেস করা উচিত যে আপনি আমার দিকে তাকিয়ে হাসলেন না কেন? না, জিজ্ঞেস করা উচিত নয়। তার আচরণের পরে এইসব জিজ্ঞেস করতে চাওয়ার ইচ্ছা আনাও অন্যায়। বিভা রুমে ঢুকলো। রাত 11:20 বাজে। প্রতি রাতে মাহাতির চা খায়। চা ছাড়া তার চলে না। বিয়ের প্রথম নিজে বানিয়ে খেত। এরপর একদিন বিভা দেখতেই বিভা বানিয়ে দেয়। বিভা নিজের হাতের কাপের দিকে তাকালো। চাটা সে খুব যত্ন নিয়ে বানিয়েছে। শুধু আজ নয়, প্রতিদিনই বানায়। বিভা চা নিয়ে মাহাতিরের সামনে ধরলো। মাহাতির বাইরের দিকে তাকিয়েই কাপ ধরলো। বিবাহ বাইরের দিকে দেখতে লাগলো। চায়ে চুমুক দিয়ে মাহাতিরের প্রশ্ন, কেমন লাগলো এতিম স্বামীর জীবন কাহিনী শুনতে? প্রশ্ন করে ভুরুকুচকে তাকালো নির্লিপ্ত ভঙ্গিতে। বিভা বুঝলো হাসিনা যে তাকে এইসব বলেছে তা মাহাতির শুনেছে। বিভা স্বাভাবিক কণ্ঠে বলল, ভালো লাগলো, তবে জেনেও তেমন কিছু হলো না। আগে আপনি আমার যা ছিলেন এখনো তাই আছেন। কিছু মনে পড়ল বিভার। মাহাতিরের দিকে তাকে উৎকণ্ঠিত হয়ে বলল, বিকালেও আপনার মাথা ব্যথা ছিল, মাইগ্রেনের ওষুধ খেয়েছেন? নয়তো রাতেও ব্যথা করবে, ওষুধ নিয়ে আসি এখানে। বিভার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আমার এত যত্ন কেন করো? ভালোবাসার যত্ন করতে হয় মাহাতি। আমাকে ভালোবাসো? বিভা উত্তর দিল না। এই প্রশ্নের উত্তর সে সরাসরি দিতে পারে না। মাহাতির আকাশে তাকিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো না বিভা। ইনফ্যাক্ট কেউ কাউকে পৃথিবীতে ভালোবাসে না, সবাই স্বার্থপর। তুমিও, আমিও, সবাই। কিছুক্ষণ থেমে ফের শুরু করলো, সবারটা অবশ্য জানি না, তবে তোমার আমার মাঝে যে ভালোবাসা নেই এটা সত্যি। ভালোবাসাতে সম্পর্কের প্রয়োজন হয়। যেমন ধরো বাবা মায়ের সাথে সন্তানের রক্তের সম্পর্ক, তাই বলা যায় একটা টান থেকে ভালোবাসা হয়ে যায়। কিন্তু তোমার সাথে আমার কিসের সম্পর্ক? তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো। কেন ভালোবাসো? কেন যত্ন করো বলো? আমাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক তো নেই। হ্যাঁ আছে, শারীরিক সম্পর্ক। আমি কি ধরে নেব তুমি এই কারণে আমাকে ভালোবাসো? কে হই আমি তোমার? বিভা চোখ তুলে তাকালো মাহাতিরের দিকে। তার কণ্ঠে কি বিদ্রুপ ছিল? এই পর্যায়ে এসে বিভার মনে হলো মাহাতিরকে সে ভালো না বাসলেও পারত। ভালোবাসা বলে কই আসে না, হয়ে যায়। কিভাবে হয়, কি দেখে হয়, বিভা তা জানে না। যদি বিভা জানতো তবে মাহাতিরকে ভালোবাসা মতো কাজ সে করতো না। ভীষণ কষ্ট হচ্ছে, বুক ভার হয়ে আসছে। বিভাকে ভালো না বাসুক, বিভার ভালোবাসাকে কেমন করে অসম্মান করে সে। আজ এখানে দাঁড়িয়ে মাহাতির নামক পুরুষটাকে ভীষণ দূরের মনে হলো। অজানা এক পাষাণ লোক, যার কাছে বিভার কষ্ট ও ভালোবাসা কিছুই পৌঁছায় না। কিছু সময় পর মাহাতিরের চোখে চোখ রেখে নিজের চোখে ভাষা অশ্রু নিয়ে বিভা বলল, আপনি আমার অনেক কাছের পর মানুষ। মাহাতির গম্ভীর চোখে দেখলো বিভার চোখ থেকে পড়ে যাওয়া এক বড় অশ্রুকণাকে। বিভা কাপ হাতে নিয়ে মাহাতিরের দিকে তাকিয়ে মলিন হাসলো। এরপর চলে গেল ঘরে। মাহাতির বিভার চোখের অশ্রু দেখলো, তার চলে যাওয়া দেখলো। কেবল অনুভব করতে পারল না বিভার কণ্ঠের যন্ত্রণা। যদি পারত তবে হয়তো তার বুক কেঁপে উঠত। মাহাতির আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে নিজেকে প্রশ্ন ছুড়ল। পেরিয়ে গেছে 6 দিন। এই 6 দিনে না তো শ্রুতি পার্থিবের দেখা পেয়েছে আর না কথা বলেছে। সবার থেকে জানতে পেরেছে কাজের জন্য চট্টগ্রাম গেছে। শুনে শ্রুতির মনটা খারাপ হয়েছে কিনা শ্রুতি নিজেই বুঝেনি। সে কি নিজের অবচেতন মনে আশা করেছিল যে পার্থিব তাকে বলে যাবে? না, সে এমন কিছুই আশা করেনি, করতে চায় না। তাদের সম্পর্ক কি স্বাভাবিক যে পার্থিব তাকে ঢোল পিটিয়ে বলে যাবে? শ্রুতির ভীষণ মন খারাপ হচ্ছে। বর্তমানে সে সকালের নাস্তা করছে, সবাই বসেছে টেবিলে, তবুও মনে হলো তার আশেপাশে কেউ বসেনি। এতদিন যাবৎ তার পাশে জলজন্ত একটা মানুষ বসতো, আর আজ সে নেই। কোনো মানে হয় এইসবের? গতদিনও ইলিশ মাছ রাধা হলো, অথচ শ্রুতি খেলো না। অন্যান্য দিন পার্থিব বেছে দেয়, কাল শ্রুতির বাঁচতে ইচ্ছেই করলো না, ওই কারণে খাওয়াও হলো না। শ্রুতির বর্তমানে নিজের উপর রাগ চেপে বসেছে। মনে হচ্ছে 100 কেজি রাগের বস্তা কেউ তার মাথায় চাপিয়ে দিল। পার্থিব তাকে বলে যায়নি, এরপর যাওয়ার পর ফোন করে কথাও বলছে না। এর মানে পার্থিব তাকে নিয়ে মোটেও চিন্তিত নয়। তাহলে অযথা সে কেন চিন্তা করছে? শ্রুতির প্লেটের দিকে তাকিয়ে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে মুখে পড়ল অনেকাংশে। এরপর নিজের রাগ রুটির উপর দিয়ে নাক কিঞ্চিত ফুলিয়ে চিবুতে লাগলো। শ্রুতি হামিমের ঘরে ঢুকেই দেখতে পেল হিয়া ভাবির মাকে। ভীষণ অবাক হলো, তাকে এখানে আশা করেনি। অবশ্য হয়তো আশা করা উচিতও ছিল না। ভদ্রমহিলা এসেছে 2 কি 3 দিন হয়। তিনি এসেছেন নিজের মেয়ের জন্য। হিয়া ভাবি প্রেগনেন্ট, নিজের মেয়েকে দেখতেই তার এই বাড়িতে আসা। ভদ্রমহিলা শ্রুতিকে দেখে উঠে এলো। ভদ্রমহিলার চেহারা ভীষণ কোমল, কাঠিন্যতার ছোঁয়া নেই। শ্রুতি ভদ্রতাসূচক হাসল। হিয়া ভাবি ভীষণ মিশুক, শ্রুতিকে যথেষ্ট আদর করে। এখন শ্রুতিরও উচিত তার মাকে সম্মান দেখানো। কিছু লাগবে আন্টি? হঠাৎ এই ঘরে যে?
সরল গলা শ্রুতির। কেন মা, এখানে আসা মানা? কোমল গলায় নিজের প্রশ্ন করলেন ভদ্রমহিলা। না না না, আমি এমনি বলেছিলাম। তোমার ভাই তো প্রতিবন্ধী, তাই না? শ্রুতি তার কোমল ধারালো কণ্ঠে চোখ তুলে তাকালো। জি। মা, তোমার ভাইকে কিছুদিনের জন্য অন্য বাসায় রাখা যায় না? শ্রুতি কথার অর্থ না বুঝে তাকিয়ে রইল। মহিলা শ্রুতিকে বোঝানোর চেষ্টা করলেন। জানোই তো হিয়া অন্তঃসত্ত্বা, এই সময়ে সুন্দর পরিবেশে থাকতে হয়। তার চেয়ে ও বড় কথা, কিছুদিনের মধ্যে 6 মাসে পড়বে। তোমার তো জানার কথা যে 6 মাসের পর গর্ভবতী মা যা যা দেখে বাচ্চা তেমনই হয়। যেমন আমাদের সময়ে গর্ভবতী মায়েরা বাদর দেখতো না, বাচ্চার মুখ বাদরের মতো হবে বলে। তাই বলছিলাম যে এই কয়েকটা দিন যদি তোমার ভাইকে অন্য কোথাও রেখে আসতে। আর তাছাড়া ছোট ভাই বোনের শ্বশুর বাড়িতে পড়ে আছে, দেখতে কেমন লাগে তুমিই বলো। শ্রুতি কিছুই বলল না। বুঝলো মহিলাটি চাচ্ছে না তার ভাই এই বাড়িতে থাকুক। মহিলাটি হয়তো সুযোগ পেলেন। আমি আসলে চাচ্ছি না আমার নাতি নাতনির মুখ বাদর মুখ হোক। শ্রুতির নাক ফুলে উঠল। মহিলাটি যে তার ভাইকে অপমান করছে তা অনেক আগেই বুঝেছে। এখন কথাগুলো যেন বিঁধে গেল শরীরে। চোখ চোখ রাখলো মহিলার। হয়তো কঠিন কিছু শোনাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই কারো কণ্ঠ শুনতে পেল। হায় রে দুনিয়া, যুগ পাল্টালেও অথচ মানুষের চিন্তাধারা না। এখনো ওইসব কুসংস্কার ধরে বসে থাকলে চলে বিয়ান? আমাদের সময় তো কত কিছু হতো, এখন কি হয়? জ্ঞানহীন মানুষের মতো মেয়েটাকে কতগুলো কথা শুনিয়ে দিলেন। কে বাদর মুখ শুনি? হামিম? কই, আমার চোখে তো বাচ্চাটা শান্ত সরল লাগছে। শ্রুতি তার চাচি শাশুড়ির দিকে চেয়ে রইল। তিনি আরো বললেন, মেয়ের বাড়িতে এসেছেন, ঘুরুন ফিরুন, সম্মানের সাথে আবার চলেও যাবেন। তাই বলে সেই বাড়ির অন্য বইয়ের ব্যাপারে নাক গলাবেন না। হামিম শ্রুতির ভাই। হামিম না তো আপনার মেয়ের জামাই টাকা খাচ্ছে, আর না তো এই বাড়ির কারো টাকা খাচ্ছে। সে খেলে তার দুলাভাইয়ের টাকা খাচ্ছে। এতে মা মরার বাচ্চাটার অধিকার আছে বলে মিষ্টি হাসলো রুমা বেগম। সেই হাসি দেখে ভদ্রমহিলা সুন্দর হাসলো। হয়তো বুঝেছে অতিরিক্ত কথা বলে অপমান হওয়ার চেয়ে অল্প কথায় মেনে নেওয়া ভালো। ভদ্রমহিলা আবারও হেসে বেরিয়ে গেল। রুমা বেগম শ্রুতির সামনে দাঁড়ালো। রয়ে শুয়ে বলল, কষ্ট পেও না, ভেবো না ওনাকে শুধু তোমার ভাইয়ের জন্য বলেছি। উনি আগেও এসেছে এবং নানা ব্যাপারে নাক গলানোর চেষ্টাও করেছে অযথাই। তাই ভাবলাম এবার বলা দরকার। শ্রুতি মাথা নাড়ালো। রুমা বেগম হামিমের দিকে তাকিয়ে বলল, তোমার মা নাই শ্রুতি, ঘরের সৎ মা। বোন হিসাবে তোমাদের দুইজনের দায়িত্ব হামিমের দেখা। তাই কারোর কথায় কখনো পিছুপা হবা না। আর শোনো মা, ওয়াহাব বাবারে এই ব্যাপারটা কিছুই বইল না। ও জানতে পারলে লজ্জা পাবো আমি। ওয়াহাব পার্থিবের আরেক নাম। পুরো নাম ওয়াহাব মীর পার্থিব। তার চাচির শাশুড়ি যে পার্থিবকে ওয়াহাব ডাকে তা শ্রুতি জানে, তাই হেসে সায় দিল, যার অর্থ সে বলবে না। রুমা বেগম চলে গেলেন। শ্রুতি ছোটবেলা থেকে শ্বশুরবাড়ির সম্পর্কে নানান নেতিবাচক কথা শুনেছে, অথচ এই বাড়িতে এসে তার ধারণা পুরোটাই পাল্টে যাচ্ছে। একটা বাড়ির সব মানুষ এতটা শান্ত অমায়িক বিনয়ী হয় কিভাবে? ছোটবেলার জীবনটাকে প্রায় সবাই আমরা যন্ত্রণার ভাবি কবে বড় হব, কবে আমরা সুখের নাগাল পাবো। অথচ আমরা বুঝতেই পারি না সুখের সময় থেকে আমরা সুখ ধরতে চাই। মানুষ যে দিন জন্ম নেয় সেদিন সেই মানুষটার জন্য সবচেয়ে সুন্দর দিন। এরপর ধীরে ধীরে আসতে থাকে সব খারাপ দিন। অথচ বোকা মানুষেরা সুখের আশায় বসে থাকে। তারা বুঝতেও পারে না অতীত থেকে সুন্দর দিন আর হয় না। কথাগুলো ভেবেও মাহাতির মানতে পারল না। সত্যি কি অতীত ছেলেবেলা সুন্দর? না, সুন্দর নয়। সবার অতীত ছেলেবেলা সুন্দর নয়। না, এতিম অনাথের ছেলেবেলা আবার সুন্দর হয় কিভাবে? মাইগ্রেনের ব্যথায় কয়েকদিন ধরে ভীষণ বেড়েছে। মাহাতির চোখ বন্ধ করে ফেলল। এরপর নিজে মনে মনে উচ্চারণ করল, আমি অনাথ নই, আমারও বাবা মা আছে, কিন্তু তারা আমাকে রাখেনি, ছুঁড়ে ফেলে দিয়েছে। শৈশব মানুষের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। তখনকার সব ঘটনাই যেন মস্তিষ্কে বিস্তরভাবে প্রভাব ফেলে। হয়তো শৈশবে মানুষের মস্তিষ্ক সবকিছু ধারণ করতে পারে না, তাই সব তাদের মনে না থাকলেও বিশেষভাবে প্রভাবিত ঘটনাগুলো তারা ভুলতে পারে না।
মাহাতির নিজের জীবনের আবছা স্মৃতিগুলো মনে করতে চেষ্টা করলে শুধুই মনে পড়ে তার স্কুলে যাওয়া, অল্প কিছুতেই তাকে তার বাবা অথবা মায়ের মার দেওয়া, প্রতিনিয়ত ঝগড়াঝাঁটি, মায়ের রাগারাগি, কান্নাকাটি। এরপর একদিন তার বাবা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে একটা জায়গায় নিয়ে এলো, তাকে খেলা করতে বলে কোথাও যেন চলে গেল। এরপর যখন মাহাতি তাকে দেখলো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন দৌড়ে গিয়ে ভীষণ ডাকলো, চিৎকার করলো, অথচ তার বাবা তার ডাক শুনলো না। ওই জায়গার কিছু লোক তাকে ধরে ভেতরে নিয়ে গেল। এরপর সেখানেই কেটে গেল তার 2 দিন। এরপরেই তো সে চলে গেল আরেকটা নতুন ঘরে, যেখানে সবাই তার অচেনা। মাহাতিরের তখন কেবল মনে হতো তার বাবা মা তাকে বিক্রি করে দিয়েছে, আর এনারা কিনে এনেছে। তাদের নিজের বাবা মা মানতে ইচ্ছেই করতো না। মন খারাপ করে বসে থাকতো জায়গায় জায়গায়, নীরবে কাঁদত। কিন্তু তার নতুন বাবা মায়ের ভালোবাসায় নিজেকে আটকাতে পারেনি মাহাতির। তাদের বাবা মা বলে ডাকা শুরু হয় তার নতুন জীবন। তবুও যেন স্মৃতি পিছু ছাড়ে না। ছোট থেকেই সে অল্পভাষী, এখন পরিস্থিতির চাপে আরও হয়ে গেছে। কাকে বলবে সে নিজের মনের কথা? কেউ তো তাকে বুঝেই না, তাই সে আর চেষ্টাও করে না। সেই তো খারাপ। এ কারণেই তার বাবা মাকে তাকে অনাথ আশ্রমে ছেড়ে দিতে দ্বিধাবোধ করেনি। মাহাতিরের ভীষণ মন খারাপ হয়ে গেল, চারপাশে অসহ্য লাগতে শুরু করলো, মাথা ব্যথা যেন 10 গুণ বেড়ে গেল। সে এইসব কথা মনে করতে চায় না, তবুও বিয়াদব মন মাঝে মধ্যে চেষ্টা করে তার বাবা মায়ের মুখ মনে করতে। বাবা মা যারা নিজের সন্তানকে ছেড়ে দিতে পারে, তারা আদৌ বাবা মা না। তাদের বাবা মা বলে তার বর্তমান আব্বা আম্মাকে অসম্মান করতে চায় না মাহাতির। এরা যে সত্যিই ভীষণ ভালো মানুষ। কপালে নরম হাতের স্পর্শ পেয়ে চোখ খুলল মাহাতির। বিভা মেয়েটাকে দেখে এখন রাগ হলো না, ভীষণ মন খারাপ হলো। বিভাও তাকিয়ে আছে মাহাতিরের দিকে, কপালে ভাঁজ, মনে চিন্তা যে এইটা তার স্বামী নাকি অন্য কিছু। অল্পতেই মানুষটা তো অসুস্থ হয়ে কেন পড়ে? হালকা বৃষ্টিতে ভিজলেই জ্বর, সর্দি, কাশি হয়ে যায়। বাইরের খাবার খেলে পেট সহ্য করতে পারে না, গ্যাস্ট্রিকের ব্যথা হয়। এছাড়া সারা মাস তো কোনো না কোনো অসুখ বিসুখ তো লেগেই আছে। সাথে মাইগ্রেন যেন মেঘনা চাইতেই বৃষ্টির মতো। এত নাজুক কেন মানুষ হয়? বিভাকে অবাক করে মাহাতির বিভার হাত ধরল। বিভা মাহাতিরের চোখের দিকে তাকালো। মাহাতিরের চোখ দুটোতে লাল আভা। বিভা ঢোক গিলল। মানুষটার কি শরীর বেশি অসুস্থ? বিভা তাকিয়ে দেখলো মাহাতিরের মুখ বেঁকিয়ে হেসে আছে, হাসিতে কিছুটা বিদ্রুপ, কিছুটা মলিনতা। মাহাতির বলল, তুমি অনেক ভালো বিভা, আগেও বলেছি, আজকেও বলছি, একজন আদর্শ বউ তুমি। অথচ দেখো তোমার ভাগ্যে কিনা আমার মতো স্বামী জুটল। ইউ ডিজার্ভ বেটার, মোর বেটার দেন মি। কি বলতে চাচ্ছেন? মাহাতির তার উত্তর দিল না, নিজের মতো বলল, আমার মা বাবা তোমাকে কিভাবে আমার জন্য ঠিক করলো আমি জানি না। অবশ্য প্রতি বাবা মাই চায় তাদের পুত্রবধূ ভালো হোক, সেই আশাতেই হয়তো সেখানে তোমার জীবন নষ্ট হলো কিনা চিন্তাও করলো না। এখন প্রমাণ পেলে তো যে সব মানুষেরাই স্বার্থপর। আমার আব্বা আম্মাও কেবল আমার কথা চিন্তা করে তোমায় আমার কাছে বিয়ে দিয়েছে, তোমার কথা চিন্তা করেনি। আই এম শিওর তোমার মা বেঁচে থাকলে কখনো আমার কাছে বিয়ে দিত না। সে দেখে শুনে অন্য কোনো ভালো ছেলের কাছে বিয়ে দিত। তুমি ডিজার্ভ করো এমন কেউ। মাহাতিরের কথা হাওয়ায় উড়িয়ে দিল বিভা। আপনার মাথা যন্ত্রণা কমেছে? বাড়লে তো সমস্যা, ডক্টরের কাছে যাবেন। মাহাতিরের রাগ মাথা চাড়া দিয়ে উঠল। তার কথাই মেয়ে গায়ে মাখল না। বিভাকে দমাতে বলল, তোমার স্বামীর জন্ম পরিচয় ঠিক নেই, তোমার ভাবতে খারাপ লাগছে না? আমি তো কারোর অবৈধ সন্তানও হতে পারি। আমার কাছে আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি আমার হাজবেন্ড। আর আপনার আব্বা আম্মার আছে মাহাতির, তারা আপনাকে ভালোবাসে। আপনি এইভাবে বলে তাদের ছোট করছেন। মাহাতির বিভার হাতের আঙুল নিয়ে খেলছিল। বিভার কথায় চোখ তুলে তাকালো। আমি আমার আব্বা আম্মাকে ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। এই দুটো কথা যেমন সত্যি, ঠিক তেমনি সত্যি তারা আমার আপন বাবা মা নয়। এই পৃথিবীতে মাহাতির নামক মানুষের নিজের একান্ত আপন বলে কেউ নেই, কেউ না। বিভা কণ্ঠটা কি করুণ শোনালো। বিভা তাকিয়ে রইল মাহাতিরের দিকে। মাহাতির উঠে গেল, রুমের লাইট অফ করে ফিরে এলো বিছানায়। আমি ঘুমাবো, রাতে খাবো না। না মানে না, আশা করি পতিব্রতা স্ত্রী হয়ে আমাকে ডেকে বিরক্ত করবে না। মাহাতির উল্টো ঘুরে শুয়ে পড়ল। বিভা আগের মতোই বসে আছে, মনে মনে বলল, এই পৃথিবীতে আপনার আপন বলে কেউ নেই। কথাটা মিথ্যা মাহাতির, আমি আছি না। আপনার আব্বা মা আপনার আপন নয়, এটা যেমন সত্যি, আমি আপনার স্ত্রী, এইটাও তেমনি সত্যি। পৃথিবীর 801 কোটি মানুষের মধ্যে শুধুমাত্র আমি আপনার আপন। ব্যাপারটা কত সুন্দর দেখেছেন? শুধু সুন্দর নয়, অসম্ভব সুন্দর। মধ্যরাত। পার্থিব কপাল কুঁচকে বসে আছে বিছানায়, ঘুম আসছে না। এই 6 দিন সে কেমন করে পার করেছে তা কেবল সেই জানে।
শান্তিপ্রিয় মানুষটার মনেও আজ কেবল অশান্তি আর অশান্তি। পার্থিব একটু স্থির হতে চেষ্টা করলো, উঠে রুম জুড়ে হাঁটাহাঁটি করলো, পানি খেলো, তাও যেন স্থির মানুষটার মধ্যে স্থিরতা ধরা দিচ্ছে না। গত দিনগুলো শ্রুতির বিভিন্ন ছবি দেখে মনকে মানিয়েছে, আজ মন যেন তাতেও মানতে চাইছে না। সে কি ফোন করবে শ্রুতিকে? ফোন হাতে নিল, শ্রুতির নাম্বারে হাত স্থির করলো। সেভ বলতে শ্রুতির নামের জায়গায় একটি লাভ ইমোজি আর একটি ডাইনির ইমোজি দেওয়া। নিজের করা কাণ্ডে এবার পার্থিব নিজেই হেসে দিল, ধীরে ধীরে বলল, ডাইনি? আমার পার্সোনাল ডাইনি? ক্লিক করতে গিয়েও করলো না, ফোনটা বিছানায় ছুঁড়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। নিজের মনকে বোঝাতে চেষ্টা করলো যে আর মাত্র একদিন, এরপরেই দেখা করবে, কথা বলবে। অথচ কি তার মনও তার সাথে আজ নাফরমানি করছে। মেয়েটার মধ্যে কি আছে? আপাতত দৃষ্টিতে বলতে গেলে কিছুই নেই, অথচ পার্থিব কেমন মায়ায় পড়ে গেল, যে মায়া থেকে সে উঠতেই পারছে না। মায়া এত ভয়ঙ্কর। বাসার মা থেকে শুরু করে সবার সাথে কথা বলে ফেলেছে, শ্রুতির খোঁজ খবরও নেওয়া শেষ, তবুও মন মানছে না। মনে হচ্ছে শ্রুতি তার সাথে একটু কথা বললেই তার শান্তি লাগবে। মনে হচ্ছে তার সাথে রাগী গলায় কথা বললে, ঝাঁঝালো কণ্ঠে ঝগড়া করলেই সে শান্তি পাবে। এমন নীরব বিচ্ছেদের থেকে তো শ্রুতির ঝগড়াই ভালো ছিল। পার্থিব ভুরু কুচকে ফেলল। সে চেয়েছে শ্রুতিকে একটু শাস্তি দিতে, অথচ শাস্তি সে নিজেই পাচ্ছে। এসবের কোনো মানে হয়? শ্রুতি তো নিশ্চয়ই নিজের মতো আছে, কোনো চিন্তাও নেই তার জন্য। পার্থিব চোখ বন্ধ করল। এমন দজ্জাল একটা মেয়েকে তার মা তার জন্য পছন্দ করলো কেমন করে? তার মায়ের চেয়েও তো সে বেশি দোষী। এমন মেয়েকে সে ভালোবাসে কেমন করে? পার্থিব নিজের ফোনে শ্রুতির ছবি দেখতে লাগলো, যা ওর থেকে লুকিয়ে তোলা হয়েছে। পার্থিব ছবি দেখতে দেখতে ভুরু কুচকে ফেলল। এরপর থেকে শ্রুতির কণ্ঠটা রেকর্ড করে রাখতে হবে, যাতে ঝগড়া করলেও সমস্যা না হয়। সেজন্য কণ্ঠ শুনে নিজেকে স্থির রাখতে পারে। পার্থিব ঘড়ির দিকে তাকিয়ে উঠে গেল। বিছানায় টিকটিকির মতো আটকে থাকার চেয়ে কাজে নিজেকে ব্যস্ত রাখা অধিক শ্রেয়। 8 দিন পর পার্থিব আসছে। কথাটা শ্রুতি শুনেছে সকালবেলা। শ্রুতি লক্ষ্য করছে না চাইতেও তার মুখটা হাসি হাসি হয়ে যাচ্ছে। অল্পতেই ভীষণ খুশি খুশি লাগছে। এই যে সারা সকাল সে প্রভা প্রত্যাশা হিয়া ভাবির সাথে কত প্রাণ খুলে গল্প করলো। শ্রুতি অনুভব করছে তার হাত পা হালকা কাঁপছে। পার্থিব আসায় সে কি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে? সে কি খুব বেশি খুশি হয়ে যাচ্ছে পার্থিব আসবে বলে? শ্রুতি আয়নার দিকে তাকালো। দেখতে তাকে আহামরি ভালোও লাগছে না, আবার খারাপও লাগছে না। শ্রুতির ভুরুতে ভাঁজ পড়ল। অন্যান্য দিন তো ঠিকই মুখটা একটু হলদেটে সুন্দর থাকে, আজ নেই কেন? শ্রুতি নিজের চুলগুলো ঠিক করে চলে গেল নিচে। নিচে হামিমকে বসিয়ে রেখে এসেছে। হামিমকে খাওয়ানোর নাম করে বসে থাকবে, যেন পার্থিব ঢুকলেই তার চেহারা দেখতে পারে। নিজের চিন্তায় নিজেই ভীষণ অবাক হলো শ্রুতি। বইয়ের অপেক্ষা দীর্ঘ করল না পার্থিব। সকাল 11:30টার দিকে সে বাড়িতে ঢুকলো, হাতে ব্যাগপত্র। শ্রুতি হামিমকে খাওয়ানোর ফাঁকে ফাঁকে লক্ষ্য করতে লাগলো পার্থিবকে। গায়ের শার্ট ঘেমে গেছে, মুখেও বিন্দু বিন্দু ঘাম। এসেই সোফায় বসে পড়েছে। কি আশ্চর্য, একবার তার দিকে তাকিয়ে হাসলও না। হামিমকে খাওয়ানো বাদ দিয়ে বসে আছে শ্রুতি। হামিমকে খাওয়ানো হয়ে গেলে সে এখানে বসে থাকতে পারবে না। লোকটা ভাববে তাকে দেখার জন্য হয়তো বসে আছে, যেটা মোটেও হতে দেওয়া যাবে না। ভাব বেড়ে যাবে লোকটার। শ্রুতি ঠোঁট বাঁকিয়ে হামিমের মুখে খাবার দিল। পার্থিব একটু বিশ্রাম নিয়েই সবার জন্য আনা ছোটখাটো উপহার দিতে লাগলো। সবাইকে ডেকে ডেকেই দিল সে, এমনকি উঠে এসে হামিমকে উপহার দিল। হামিমের জন্য নতুন ক্যানভাস, আর্ট পেপার, রং এনেছে, সাথে আর্টের প্রয়োজনীয় সামগ্রী। শ্রুতিকে অবাক করে দিয়ে হামিম হেসে দিয়ে পার্থিবের কোমর জড়িয়ে ধরল। বিনিময়ে পার্থিব চমৎকার করে হাসল। শ্রুতি আর চোখে দেখে চোখ নামিয়ে নিল। সবাইকে গিফট দেওয়া শেষ হতেই পার্থিব উপরে চলে গেল বিশ্রামের জন্য। শ্রুতি তা লক্ষ্য করে নাক ফুলিয়ে ফেলল। সে হয়তো আশা করেছিল পার্থিব তাকেও কিছু দেবে। শ্রুতি নিজেকে গালি দিতে লাগলো। সে এত বোকা কেন? কার জন্য অপেক্ষায় ছিল সে? কার জন্য অপেক্ষা করেছে? কার সাথে একটু গল্প করে আসায় বসেছিল? এই ফালতু মানুষটার জন্য যে কিনা তাকে গ্রাহ্যই করে না, যার কাছে তার কোনো দামই নেই। শ্রুতি নিজের দোষ দেখল না, সব দোষ পার্থিবের ঘাড়ে দিয়ে মনে মনে বকতে লাগলো। এই অসভ্য মানুষটার জন্য তার ভাইকে সকালে 9টার নাস্তা 11টায় করালো। ভাবতেই তার মরে যেতে ইচ্ছে করছে। বিভা দাদির সাথে কথা বলে ফোনটা রাখলো। ভালো লাগছে না। দাদির অসুস্থতায় বিভার মনে হচ্ছে সে নিজেই অসুস্থ। আজ গিয়েছিল ভার্সিটি থেকে ফিরে দাদির সাথে দেখা করতে। সেখানে গিয়ে দেখতে পেল তার সৎ মায়ের আগের ঘরের ছেলেরা এসেছে। তারা বিভার থেকে বয়সে বড়। বিভা তাদের মোটেও পছন্দ করে না,
তাই যত দ্রুত সম্ভব দাদির সাথে কথা বলে চলে এসেছে। দাদির শরীরটা মোটেই ভালো যাচ্ছে না। বিভা ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলো, দাদি রাজি হলো না। হাজার জোর করেও বিভা মানাতে পারল না। দাদির এই অবস্থা শ্রুতি শুনলে অযথাই চিৎকার চেঁচামেচি করবে আমিন সাহেবের সাথে, এরপর কান্নাকাটি করে কষ্ট পাবে। শুধু শুধু শ্রুতিকে কষ্ট দিতে বিভা চায় না, তাই এত অসুস্থতার কথা বলেনি শ্রুতিকে। সে থাকাকালীন শ্রুতি ফোন দিয়েছিল, তখনই কথা বলে নেয় দুজনে। বিভা নিজের মাথা চেপে বসে পড়ল। হঠাৎ করে ভীষণ কান্না পাচ্ছে। নিজের ফোনে মায়ের ছবি বের করে ধীর কণ্ঠে বলল, আমি পারছি না আম্মু, আমি কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করতে পারছি না, দাদির খেয়াল রাখতে পারছি না, হামিমও আমার কাছে নেই, শ্রুতির পড়ালেখাও আটকে আছে, একে আর লস হয়ে গেছে ওর, কিছুই সামলাতে পারছি না আমি। শ্রুতির পড়ালেখা আটকে আছে কথাটা ভুল। শ্রুতি নিজেই ভার্সিটিতে ভর্তি হয়নি নিজের জেদ বজায় রাখতে। বিভার ধমকি ধামকিতেও কাজ হয়নি। শ্রুতির মতে একটা বছর সে রিল্যাক্স করতে চায়, এরপর অন্য বছরে ভার্সিটির প্রিপারেশন নেওয়ার আগে বিয়ে হয়ে গেল। কারোর কিছু করার রইল না, তবুও এখনো সময় আছে অন্যান্য ভার্সিটিতে ভর্তি হওয়ার। এ কারণে বিভা দুপুরে কথা বলেছে পার্থিবের সাথে। বিভা নিজেই টাকা দিতে চেয়েছে, কিন্তু পার্থিব খুব বিনয়ীভাবে বিভাকে নাকচ করে দেয়। বিভাও মেনে নেয়। পার্থিবের ফোন রেখে শ্রুতিকে ফোন করেছিল বিভা, এক দফায় বকা দিয়ে দিয়েছে। বিভার বকা শুনে শ্রুতি চুপ ছিল, এরপর গম্ভীর কণ্ঠে শুধু বলেছে, আচ্ছা ভর্তি হব আমি। বিভার ভাবনার মাঝে মাহাতির ঘরে ঢুকলো। বিনা বাক্য ব্যয়ে ট্রাউজারের পকেট থেকে টাকা বের করে বিভাকে দিল। বিভা তাকিয়ে রইল টাকার দিকে। টাকা দিয়ে আলমারির কাছে গেল মাহাতির। আলমারি ঘুরে হঠাৎ করে লক্ষ্য করলো বিভা এখন আর নিজের কোনো জামা আলমারিতে রাখে না, সব তারই জামা। বিশেষ ভাবলো না এই নিয়ে, রাখে না তার জন্যই ভালো। বেতনের বাকি টাকা ড্রয়ারে রেখে দিয়ে ঘুরে দেখলো বিভা এখনো টাকা হাতে নিয়ে বসে আছে। মাহাতির ভরাট কণ্ঠে বলল, আশা করি হাত খরচ এতেই হয়ে যাবে, অন্য মাসের থেকে এবার 2000 টাকা বেশি আছে। বিভা তাকালো মাহাতিরের দিকে। মাহাতির টাকা কেবল আজকে দিচ্ছে তেমন নয়, গত 5 মাস ধরেই দিচ্ছে। বিয়ের দ্বিতীয় মাস থেকে দেওয়া শুরু করেছিল। সাথে ছিল গম্ভীর কণ্ঠের বাণী, লাখ টাকা চাকরি করি না, আশা করি এতে তোমার হাত খরচ হয়ে যাবে। আরও লাগলে বলো, মোস্ট ইম্পর্টেন্ট টাকার মূল্য দিও। বড়লোক বাপের মেয়ে হয়ে মধ্যবিত্ত স্বামীর আয় বুঝে খরচ করবে আই থিঙ্ক। আর এই টাকার সাথে এটা ভেবে নিও না যে আমি তোমাকে ভালোবেসে টাকা দিচ্ছি, আমি জাস্ট আমার দায়িত্ব সম্পর্কে সচেতন। বিভা নাকচ করেনি টাকা নিতে। কেন করবে? এই টাকায় তার অধিকার আছে। আর তার থেকেও বড় বিষয়, সব ব্যাপারে নেতিবাচক চিন্তা আনলে চলবে? সব ব্যাপারে নেতিবাচক চিন্তা না এনে ইতিবাচক চিন্তাও আনা যায়। মাহাতির বিভাকে নিয়ে ভেবেছে, বিভার হাত খরচ নিয়ে ভেবেছে, এইটাই কি যথেষ্ট নয় খুশি হওয়ার জন্য? বিভা তো এতেই খুশি। তাছাড়া বিভা যে ছোটখাটো অনলাইন বিজনেস করে তা মাহাতির জানা সত্ত্বেও নিজের স্ত্রীর হাত খরচের জন্য টাকা আলাদা করে দিচ্ছে। ব্যাপারটা প্রতিবারের মতো এইবারেও বিভাকে ভীষণভাবে মুগ্ধ করল। বিভা উঠে গেল মাহাতিরের জন্য চা আনতে। বিভা ফিরে এলো মিনিট 15 পরে। এসে দেখলো মাহাতির বিছানায় বসে কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করছে। এটাই সময় মাহাতিরকে গিফট দেওয়ার। বিভা চায়ের কাপ খাটের পাশে ছোট টেবিলে রাখলো। টেবিলটার কাছেই খাটে বসা মাহাতির। বিভা গিয়ে নিজের ব্যাগ থেকে একটা সুন্দর ঘড়ি বের করলো। আজ ভার্সিটি থেকে আসার পথে বিভা নিজের অজান্তেই কিনে ফেলেছে মাহাতিরের জন্য। বিভা ঘড়িটা নিয়ে চুপচাপ মাহাতিরের পাশে বসলো। মাহাতির বুঝেও কিছু বলল না। বিভা মাহাতিরের হাত থেকে কাগজ রেখে হাত এনে নিজের কোলে রাখলো। ভীষণ যত্ন নিয়ে ঘড়িটা পরিয়ে দিল হাতে। এরপর মাহাতিরের কাঁধে মাথা রেখে মিষ্টি কণ্ঠে বলল, দেখুন মাহাতির, আপনার হাতে কি সুন্দর মানিয়েছে। ঘটনার আকস্মিকতায় মাহাতির নিজের হাতের দিকে ফেল করে চেয়ে রইল কেবল। বিভা তার কাঁধে মাথা রাখছে। বিভার থেকে সবকিছু আশা করেনি মাহাতির। পুরুষালী কণ্ঠে বলল, এসবের মানে কি বিভা? গিফট মাহাতির, আপনার জন্য। সরল কণ্ঠে বলে বিভা মাহাতিরের বাহুতে থুতনি রেখে তাকালো তার দিকে। আপনার পছন্দ হয়নি? আজ ভার্সিটি থেকে ফেরার পথে কিনেছি, হঠাৎ করে কিনলাম আপনার জন্য। এসব করে কি বোঝাতে চাইছো? কিছুই বোঝাতে চাইছি না মাহাতির, আবার অনেক কিছুই বোঝাতে চাইছি। আপনার জানা দরকার আপনাকে কেউ অসম্ভব ভালোবাসে। আপনার জানা দরকার আপনাকে ভেবে কেউ তার পুরো দিন পার করে, কেউ সারা দিন আপনার কথা ভাবে। আপনি যে সকাল বিকাল উচ্চারণ করেন আপনার কেউ নেই, আমি আছি তো মাহাতির, আপনার একান্ত ব্যক্তিগত মানুষ। এইভাবে তাকিয়ে লাভ নেই। আপনাকে ভালোবাসি তাই প্রকাশ করছি। ভালোবাসলে প্রকাশ করতে হয়, নয়তো আপনি জানবেন কেমন করে। কিছুক্ষণ থেমে বিভা আবারও বলতে শুরু করলো,
আপনার ব্যাপারে আরো একটা রহস্য উদ্ঘাটন করলাম। আপনি অযথাই চিল্লান আমাদের বিয়ে ব্যাপারে, অথচ আপনার বিয়ে না মানার কোনো কারণই নেই। বিয়ের শুরুতে বলেছিলেন আমি কালো বলে মানেন না। আসলে এটাও আপনার জন্য কোনো সমস্যাই না। সমস্যা হলো আপনার জেদ। আপনি কোনো সম্পর্কেই থাকতে চাননি, সেই জেদ থেকেই আপনার এমন আচরণ। ঠিক বললাম? মাহাতির ঠোঁট বাঁকিয়ে হাসলো। খুব বেশি চিন্তা করে ফেলেছো আমার ব্যাপারে। তোমার সবগুলো কথাই ভুল বিভা। মাহাতির উঠে দাঁড়িয়ে বিভার সামনে গেল। তোমার আর আমার সম্পর্কটা জাস্ট অধিকার আর দায়িত্বের। আর তুমি আমাকে ভালোবাসো কি না বাসো, এতে আমার কিছুই যায় আসে না। আমার জন্য আমি এনাফ, অন্য কারো প্রয়োজন নেই। আর রইল তোমার গায়ের রং, যেখানে তোমাকেই পছন্দ করি না সেখানে তোমার রঙের ব্যাপারে ভাবাও দূরের কথা। তুমি আমার স্বামী স্ত্রী, তাই আমরা সংসার করছি, আজীবন করব। ভবিষ্যতে ভালোবাসা মায়া যদি হয়ও, তাও জাস্ট হওয়ার জন্য হবে, বলার জন্য বলবো। তোমার সামনে থাকতে আমি স্বস্তি পাই না বিভা, এ কারণেই তোমার থেকে দূরে থাকি। বলেই মাহাতির গিয়ে বিছানায় বসলো। এরপর আবারও বিভার দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, ঘড়িটা সুন্দর, হাতে সত্যি মানাচ্ছে। বিভার আজ মন মেজাজ ঠিক নেই। এই ভালো হচ্ছে তো এই খারাপ, এখনো তাই হলো। রেগে গেল বেশ। ইচ্ছে করলো মাহাতিরের সামনে গিয়ে হাত থেকে ঘড়ি খুলে দূরে ছুঁড়ে মারতে, সাথে মাহাতিরের গালে একটা চড় লাগাতে। নিজের ইচ্ছেতে ছাই দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বিভা। মায়ের কোলে শুয়ে আছে পার্থিব, মাথায় যত্ন নিয়ে হাত বুলাচ্ছে তানহা বেগম। ছেলের গতিবিধি কয়েকদিন ধরে লক্ষ্য করেছে সে, সাথে নিজের ছেলের বউয়েরও। দুজনের নীরব যুদ্ধ আর কেউ না বুঝলেও তানহা বেগম ভালোই বুঝতে পারছে। চট্টগ্রাম যাওয়ার দিন হামিম শ্রুতি সহ তার নিজের যত্ন নিতে বলে গেল, অথচ শ্রুতিকে একবারও ডাকলো না। এরপর শ্রুতি এসে তার কাছে পার্থিবের ব্যাপারে জানতে চাইল। তাছাড়া চট্টগ্রামে গিয়ে বারবার শ্রুতির কথা জিজ্ঞেস করা, শ্রুতির নির্লিপ্ততা, আজ বাসায় ফিরে শ্রুতিকে গিফট না দেওয়া, শ্রুতির রাগী অভিমানী চেহারা, সব যেন তাদের যুদ্ধের চিহ্ন বহন করছে। মনের প্রশ্ন মুখে করল তানহা। শ্রুতির সাথে ঝগড়া হয়েছে? বড় নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল পার্থিব। না মা, ঝগড়া কেন হবে? তাহলে মেয়েটার সাথে ভালোভাবে কথা বলছিস না কেন? আবার গিফটও দিসনি। আমি কিন্তু সবই লক্ষ্য করেছি। ওনার মাথা থেকে ভূত নামাচ্ছি মা। তানহা সরল মনের মানুষ, অল্পতে চিন্তিত হয়ে পড়ে। পার্থিবের কথায় আতঙ্কিত হয়ে গেল। ভূত নামাচ্ছিস মানে? আসলে কি বউকে ভূতে ধরেছে? তোর বাবাকে আমি বলবো? পার্থিব মায়ের কোলে ভালোভাবে শুয়ে নির্লিপ্তভাবে বলল, হ্যাঁ মা বলো, বাবাকে বলো ওঝা ডাকতে। আর ভূতের ডিটেলস জানতে চাইলে বলো সন্ন্যাসী ভূত ধরেছে, যে এই ভূত সংসার করতে দিচ্ছে না তোমার বৌমাকে, সন্ন্যাসী বানাতে চাইছে। বিভা, শ্রুতি, হামিম 3 ভাই বোন। বলা যায় 3 জনই পরিস্থিতির চাপে শান্ত প্রকৃতির, বিশেষ করে বিভা শ্রুতি। তাদের 2 বোনের আচার আচরণে তেমন কোনো পার্থক্য নেই। দুজনেই প্রিয় মানুষদের সামনে চঞ্চল, আবার দুজনেই শান্ত। অমিল নেই ব্যাপারটা তেমনও নয়। বিভা শ্রুতির মধ্যে সবচেয়ে বড় অমিল, শ্রুতি ছোট থেকে যত ঝামেলা পাকিয়েছে বিভা তার 1 ভাগও পাকায়নি, উল্টো সমাধান করেছে। শ্রুতির ঝামেলা পাকানো যেন রক্তে মিশে গেছে, তাই তো এখন একটা ঝামেলা পাকিয়ে ফেলেছে। নিজে নিজেই হামিমকে বিভা মাহাতিরের কাছে দিয়ে এসেছে। এই কাজের পেছনে কারণ হলো পার্থিবের উপর রাগ। পার্থিব লোকটার ভাব বহু বেড়েছে, তার সাথে কথা বলে না, প্রয়োজনীয় কথা ছাড়া মুখ দিয়ে কথা বেরই হয় না, তাকে এড়িয়ে চলে, শুধু আমিমের সাথে গল্প করে। মেনে নেওয়া যায় এইসব ভাব? তার উপর গতকাল নাকি আবার কোনো কাছে চলে গেছে, তাই শ্রুতিও ভাইকে আপার কাছে দিয়ে এসেছে, পার্থিবকে না বলেই। এমনিতে পরিবারের সবার কাছে বলেছে যে বিভা হামিমকে নিজের কাছে রাখতে চায়। বিভা কিছুদিন রাখার পর আবার সে নিয়ে আসবে। কেউ আর কিছুই বলেনি। আসাদ সাহেবও কেবল হামিমের মাথায় হাত বুলিয়ে দিয়েছে আর শান্ত কণ্ঠে বলেছে, সাবধানে যেও, দ্রুত ফিরে এসো বোনের কাছে। তানহা বেগম অবশ্য জিজ্ঞেস করেছিল পার্থিব জানে কিনা এই ব্যাপারে। শ্রুতি বানোয়াট কাহিনী বলে বুঝিয়েছে। এখন সে গাড়িতে বসে আছে, বাড়ির গাড়ি নিয়ে বেরিয়েছিল। পার্থিব বাসায় ফিরবে পরশু। এই 2 দিনে নিশ্চয়ই জানবে হামিমের কথা, আর না জানলে আরো ভালো। এসে হামিমকে না দেখে নিশ্চয়ই শ্রুতিকে জিজ্ঞেস করবে, রাগ করবে। তখন শ্রুতি সামনে থেকে দেখবে আর মজা নেবে। একদম ঠিক হবে। অসভ্য বেয়াদব ফালতু লোকদের সাথে এমনই হওয়া উচিত। শ্রুতি ঠোঁট বেঁকিয়ে হাসল। এত ভালো কাজ সে কবে করে, কিভাবে করে? শ্রুতির হঠাৎ মনে পড়ল দাদির কথা। ঠিক করলো কিছু ফলমূল নিয়ে দেখতে যাবে দাদিকে। মানুষটাকে শ্রুতি ভীষণ ভালোবাসে। আগে তো এই মানুষটাই তাদের আগলে রেখেছে, অথচ এখন তেমন করে কথাও হয় না। দেখা হয়েছে তাও 1.5 মাস হয়। আগে যেখানে সারাদিন দাদির সাথে কাটত,
এখন সেখানে 5 অথবা 10 মিনিট ফোনে কথা বলে রেখে দিতে হয়। সামনে থাকা আর ফোনে কথা বলা এক হয় বুঝি? মাহাতির, হামিম, হাসিনা, সিদ্দিক সাহেব বসে আছে একসাথে। বিভা রান্নায় ব্যস্ত তার ভাইয়ের জন্য। আজ হামিম যা পছন্দ করে বিভা তাই রান্না করবে। হাসিনাও এতক্ষণ যাবৎ রান্নাঘরেই ছিল, মাত্র এসে বসলো ফ্যানের নিচে। হামিমের সাথে হাসিনা সিদ্দিকের যাবতীয় পরিচয় পর্ব শেষ। বর্তমানে হামিম আর মাহাতির মিলে সাবওয়ে সার্ফার্স গেমস খেলছে একসাথে। শুধু শুধু বসে থাকার চেয়ে গেমস খেলে সময় পার করা অনেক ভালো। হামিম প্রথমে খেলতে চায়নি, মাহাতির নিজে নিজে খেলার পর সে ফোন টান দিয়ে বলল। এরপর দুজন মিলে খেলা শুরু করলো। মাহাতি তাকিয়ে আছে হামিমের দিকে। হামিমের মুখটা স্বাভাবিক, খুব মনোযোগ দিয়ে গেমস খেলছে। দেখতে ভালো লাগছে মাহাতির এই কাছে। এরই মাঝে মায়ের ডাকে চোখ তুলে তাকালো মাহাতির। কিছু বলবেন আম্মা? তোমার সাথে কিছু জরুরি কথা আছে। হাসিনার কণ্ঠটা বেশ দৃঢ় শোনালো। বলেন আম্মা, শুনছি তো। হাসিনা একবার রান্নাঘরের দিকে তাকালো, এরপর মাহাতিরের দিকে দৃষ্টি নিয়ে বলল, তুমি এখনো সম্পর্কটা স্বাভাবিক করো নাই? মাহাতির তাকিয়ে রইল। সে বুঝেছে তার আম্মার প্রশ্ন, তবে এই ব্যাপারে কথা বলতে ইচ্ছে করছে না, তবুও বলল,